কিছুক্ষণ পর একটা মেয়ে এসে মিতুর পাশে বসলো। মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখলাম মেয়েটা ভালোই সুন্দর আছে। তবে আমার কি, আমি এত দেখে কি করব? মেয়েটা মিতুকে বলল। মিতু, এটা কি সেই ছেলে? মিতু বলে আমার দিকে তাকিয়ে বলল, ইনি সেই ছেলে, আর আজকে উনি আমার সাথে রাগ করেছেন। মেয়েটা আমাকে বলল। কি খবর স্যার, ভালো আছেন আপনি? আমি কোনো কথা বললাম না, চুপচাপ বসে আছি। মিতু মেয়েটাকে বলল। ওই, তুই একটু ওর জায়গায় গিয়ে বস না। মিতু আমার হাত ধরে বলল, আপনি আমার পাশে বসেন। চুপচাপ বসে থাক বলছি মিতু। এমনি কিন্তু আমার মেজাজ গরম আছে। কিন্তু মিতু আমার কোনো কথা শুনে নেই। আমাকে টেনে ওর পাশে বসিয়ে আমার একটা হাত জড়িয়ে ধরে বলল, তখন খুব লেগেছে না রে? দেখ মিতু, এখন চুপ করে বসে থাক। আর যখন মেরেছিলি তখন এই দরদ কোথায় ছিল? এখন মেরে আবার বলিস খুব লেগেছে? দেখ, আমি তোর ভালোর জন্যই সব কিছু করছি। যদি তোর কিছু হয়ে যায়, ওকে যে আজকে তুই মারলি, ও হলো চেয়ারম্যানের ছেলে। যদি তোর কিছু হয়ে যায়, হলে আমার হবে, তোর তো হবে না। আর আমার সামনে তোরে কেউ কিছু বলতে পারবে না। বললে একেবারে জায়গা মতো মারবো। আমার লক্ষ্মী ফ্রেন্ড। সামনে থাকা মিতুর বান্ধবী আমাদের দিকে তাকিয়ে বলল, সত্যি তাদের খুব দারুণ মানিয়েছে। যদি তোরা বিয়ে করিস তাহলে। হয়েছে, তোর আর কিছু বলতে হবে না। এমনিও ও রেগে আছে। এর উপরে যদি কোনো কথা বলিস তো ও আমার মাথা ফাটাবে। এখন চুপ করে বসে থাক। কিছুক্ষণ জার্নি করার পর আমরা আমাদের জায়গায় গিয়ে নামলাম। মিতুর বান্ধবী নেমে একটা রিক্সা নিয়ে চলে গেল। এদিকে মিতু আমাকে বলল। এখন আমাদের আরও 20 মিনিট হাঁটতে হবে। মিতুর কথা শুনে বললাম, কেন, রিক্সা দিয়ে যাই? মিতু আমার কথা শুনে বলল, এখানে কোনো রিক্সা যায় না। আর আজকে রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল। রাস্তার অবস্থা দেখেছো? রিক্সা যাবে কেন? পানির তলের মানুষ না তুই? রাস্তাঘাট কিছুই ভালো না, আবার আমাকে নিয়ে আসলি। আগে জানলে তো আমি তোর সাথে আসতাম না। হয়েছে, এখন আর বেশি কথা বলিস না তো। চল এখন আমার সাথে। মিতু আস্তে আস্তে সামনে যেতে লাগলো, আর আমি ওর পেছনে পেছনে যেতে লাগলাম। বিশ্বাস করেন ভাই, রাস্তা এতটাই পিছলা হয়ে আছে যে রাস্তায় পা ফেলাই যাচ্ছে না। কিছুটা সামনে গিয়ে পা পিছলে একদম জায়গা মতো পড়লাম। মিতু আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আমি হিল জুতো পরে চলে যাচ্ছি, আর তুই শু জুতা পরে আসতে পারিস না। কি যে বলবো তোরে। দেখ মিতু, হাসবে না, আমার কিন্তু অনেক রাগ হচ্ছে। হয়েছে স্যার, এত রাগ করতে হবে না। এখন উঠে চলেন। কোনো মতে দাঁড়াতেই আবার উল্টাবাজি খেয়ে নিচে পড়ে গেলাম। মিতু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে নিয়ে খুব মজা করছে। আমি এবার রেগেই বললাম যে আমি যাবো না তোর বাসায়, আমি এখান থেকেই চলে যাব। আচ্ছা সরি, আর কিছু বলবো না। আগে জুতা খুলে হাতে নে, তাহলে পরবি না। আমি মিতুর কথা মতো জুতা খুলে হাতে নিলাম, আর আমার পুরো শরীর কাদায় মাখামাখি হয়ে গেছে। মিতু আমার কাছে এসে বলল, আমার হাত ধরে ওঠ, আর আমাকে ধরে ধরে আয়, তাহলে পরবি না। মিতু এইভাবে আমি যেতে পারবো না, তুই কাউকে আসতে বল না প্লিজ, আমার অবস্থা সিরিয়াস হয়ে যাচ্ছে। আমার এক চাচাতো ভাই আছে, তুই এখন ধীরে ধীরে আয়। পরে ও আসলেই ও তোরে নিয়ে যাবে। মিতুকে ধরে কোনো মতে উঠে দাঁড়ালাম, আর জোরে জোরে বলতে লাগলাম, কেন যে আমি এখানে আসতে গেলাম? সব হয়েছে তোর জন্য, তুই না বললি কি আমি এখানে আসতাম বল? আচ্ছা বাবা, আমি সরি বলছি তো, আমাকে তুই মাফ করে দে। আর একটু আস্তে ধর না, আমার হাত ব্যথা করছে। মিতুর হাত ছেড়ে দিতেই আবার নিচে পড়লাম। না না, আর সামনে যাব না। এক প্রকার রেগে এবার বললাম, মিতু তুই চলে যা, আমি আর যাব না। দেখ তো আমার অবস্থা। মিতু দাঁড়িয়ে বলল, তোরে নিয়ে যে আমি কি করব এটাই বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়া, আমার এক চাচাতো ভাই আসছে। কিছুক্ষণ পর একটা ছেলে এসে বলল, কি রে মিতু, কেমন আছিস? আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, তোর সাথে না কেউ একজন ছিল, কোথায় সে? মিতু নিচে আমার দিকে তাকিয়ে বলল, এই সেই মেহমান, একটু পর পর নিচে পড়ছে। মিতুর ভাই আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, এটা আপুর বেস্ট ফ্রেন্ডের ভাই। ইস, পরে পরে কি অবস্থা হয়ে করছে। এই মিয়া, এটা কোনো রাস্তা হলো? আগে জানলে আসতাম না। ছেলেটা আমার হাত ধরে বলল, আসেন আমার সাথে, আমি আপনাকে সাহায্য করছি। মিতুর ভাইকে ধরে ধরে কোনো মতে সামনে যেতে লাগলাম।
মিতুর ভাই বলল, আমার নাম সুমন, আপনার নামটা জানতে পারি? সংক্ষিপ্ত করে বলছি, আমার নাম লাদেন। সুমনের সাথে শুধু এই পর্যন্তই কথা হয়েছে। মিতুদের বাড়ির কাছাকাছি যেতেই মিতু দৌড়ে ভেতরে চলে গেল আমাকে রেখে। মনে মনে বললাম, ডাইনি একটা মেয়ে, আমাকে রেখে একা একাই চলে গেল। সুমন আমাকে একটা পুকুর দেখিয়ে বলল, এখানে গোসল করে নিন, এটা আমাদের নিজেদের পুকুর। সুমনের কথা শুনেই লাফ দিয়ে আমি পুকুরে নেমে গেলাম। অনেকদিন পর পুকুরের পানিতে মনের সুখে গোসল করছি। কতটা ভালো লাগছে আমার আপনাদের বলে বোঝাতে পারবো না। গোসল করতে করতে সুমনকে বললাম, সুমন, এখানে কি মাছ চাষ করো? কি আর চাষ করব, তবে এখানে আমরা কুমির চাষ করি। এই কুমির চাষে প্রচুর টাকা। এই রে, আজকে আমি শেষ পর্যন্ত আমাকে কুমির খাবে? না না, মরার আগে আমাকে উপরে উঠতে হবে। তাড়াতাড়ি ওপরে উঠে গেলাম। ওপরে উঠে জোরে চিৎকার দিয়ে বললাম, মিতু তুই কই? আমার চিৎকার শুনে মিতু তো আর এলো না, এসেছে আপুর বেস্ট ফ্রেন্ড। আপুর বেস্ট ফ্রেন্ড আমাকে দেখে বলল, মিতু বলল, শুনলাম তুমি নাকি রাস্তায় বারবার পড়ে যাচ্ছিলে। আপনি আর কথা বলবেন না আপু? আমাকে এইখান পর্যন্ত এনে বাড়িতে বসে আছেন, আমার অবস্থা খারাপ হয়ে গেছে। আচ্ছা সরি ভাই, আমার তো উচিত ছিল তোর জন্য হেলিকপ্টার পাঠানো। থাক থাক, আর পাম মারতে হবে না। এখানে দাঁড়িয়ে আছোস কেন? গোসল করে ভিতরে আয়। আপু, আমি পুকুরে নেমেছিলাম, সুমন বলল নাকি এখানে কুমির আছে। আপুর এগিয়ে সুমনের দিকে তাকাতেই সুমন এক দৌড়ে চলে গেল। আপু এবার বলল, কিছু নেই, তুই যা গোসল কর গিয়ে। না না, আমি যাব না, পরে যদি চোখ ধরে আমাকে। ওরে কি জ্বালা এই ছেলেকে নিয়ে, আগে জানলে তোরে বলতাম না এখানে আসতে। বলবেন কেন? আপনি তো আমার নিজের বোন না। আজকে যদি আপু হতো তাহলে এই কথা বলতো আমাকে? আপু পেছন থেকে এক লাথি মেরে নিচে ফেলে বলল, গোসল করে উপরে আয়, নইলে মেরে ফেলবো একদম। আমি বাসে গিয়ে আপনার নামে আপুর কাছে বিচার দিব, এই বলে দিলাম। মেহমানদের সাথে আপনি বাজে ব্যবহার করেন, লজ্জা করে না আপু আপনার? হয়েছে, এখন আর কিছু বলতে হবে না, গোসল করে উপরে আয়। এই লুঙ্গি রেখে গেলাম আমি। যাক বাবা, আপু আমাকে রেখে চলে গেল। যা, আর ওদের বাসায় যাবে না। ওপরে উঠে লুঙ্গি পরে নিলাম। না, পুকুরের পানিতে গোসল করে একটু ভালোই লাগছে, কিন্তু মৃত্যুদের বাড়ি কোনটা এটাই তো চিনি না। হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি দূরে একটা হাওর দেখা যাচ্ছে। এটার কথাই হয়তো মিতু আমাকে বলছিল, যাই তো একটু দেখে আসি। আমি ধীরে ধীরে সামনে যেতে লাগলাম। কিছুটা সামনে যেতেই হঠাৎ দেখি পানির কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আনমনের সামনে তাকিয়ে মাছের যে নৌকাগুলো আছে সেগুলো দেখছে। আমিও সামনে মেয়েটার কাছে চলে গেলাম। পানির এলাকা যে এতটা সুন্দর হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। পাশে আবার দেখা যাচ্ছে কিছু শাপলা ফুল আছে। মেয়েটা আমাকে দেখে একটু ঘাবড়ে গেল। মেয়েটা হয়তো আমাকে দেখে একটু ভয় পেয়েছে, নতুন মানুষ তো আমি, এই জন্য। আমি মেয়েটার দিকে তাকিয়ে বললাম, আমাকে একটা শাপলা ফুল এনে দিবেন? আর এখানে পানি কি বেশি, আমি নামতে পারবো? আপনাকে তো চিনলাম না। মিতুকে চেনেন? আমি ওর সাথে শহর থেকে এসেছি। কি বলেন, মিতু আসছে আর আমাকে কিছু বলে নাই? আজকে আসছি আমরা। এখানে কি আমি পানিতে নামতে পারবো? আমি নিয়ে আসি, আপনার যেতে হবে না। আমি পানিতে নেমে বললাম, না না, আপনার যেতে হবে না, আমি যাচ্ছি। পানিতে নেমে কয়েকটা ফুল নিয়ে আসলাম। একটা ফুল মেয়েটাকে দিয়ে বললাম, এটা আপনার জন্য। মেয়েটা একটু লজ্জা পেয়ে বলল, না মানে। লজ্জা পেতে হবে না, আপনি তো আমার ছোট বোনের মতোই। মেয়েটাকে বোন বলতেই রেখে গেল আর বলল, ধুর, আপনার সাথে আমি আর কথা বলবো না, আমি গেলাম। এই কথা বলেই মেয়েটা চলে যাচ্ছে। বুঝলাম না আমি কেমন ওর সাথে বলছি যে ও চলে গেল। মৃতুদের বাসাও চিনি না, যাবো কিভাবে? এদিকে আবার খুব খিদে পেয়েছে। মেয়েটা চলে যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি জোরে একটা ডাক দিয়ে বললাম, একটু শুনে যাবেন প্লিজ? মেয়েটা আমার দিকে তাকিয়ে আমার কাছে আসলো, এসে বলল, বলেন কি বলবেন। আসলে মৃতুদের বাসায় আসছিলাম, কিন্তু আমাকে ফেলে চলে গেছে। রাস্তায় পড়ে আমার 12টা বেজে গেছে। বাসা থেকেই খেয়ে যে আসছিলাম, এখনো কিছু খায় নাই। মানিব্যাগ সহ মোবাইল মৃতুর কাছে। এখন কিভাবে কি করব বলেন? মেয়েটা আমার কথা শুনে বলল, কি বলেন, আসেন আমার সাথে। না মানে, আপনি অপরিচিত একজন মানুষ। আমি ওর বান্ধবী হই, চিন্তা করেন কেন? আসেন আমার সাথে। না বাবা, আমি আপনার বাসায় যাব না, মিতু আমাকে বকা দিবে। যদি পারেন দোকান থেকে কিছু কিনে নিয়ে আসেন, আমি আপনাকে পরের টাকা দিয়ে দিব। বাসায় চলেন।
যেতে পারবো না, পরে যাব। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আসছি। মেয়েটা আমাকে রেখে চলে গেল। কিছুক্ষণ পর এসে আমার হাতে বিস্কুট দিয়ে বলল, নেন, আগে খেয়ে নেন। কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব বলার বাইরে। থাক, ধন্যবাদ দিতে হবে না। আমি খেতে খেতে বললাম, নামটাই তো জানা হলো না আপনার। আমার নাম পাখি। নামটা খুব সুন্দর। তো এখানে দাঁড়িয়েছিলেন কেন? এমনি অনেক ভালো লাগে, মাঝে মাঝে এখানে এসে পানি দেখি। শেষ একটা হেল্প করবেন? মৃতদের বাসায় আমাকে একটু দিয়ে আসবেন। ওদের বাসায় আমি চিনি না। আপনি দাঁড়ান, ওর 12টা বাজাবো আমি। আপনি চেনেন না, জানেন না, আর ও আপনাকে রেখে চলে গেছে। থাক, ফোন দিতে হবে না, চলেন। যেতে যেতে বললাম, আপনি মানুষটা একটু ভালোই আছেন। আপনার জায়গায় অন্য মেয়ে থাকলে কথাই বলতো না আমার সাথে। আরে কথা না বলার কি আছে বলেন? আপনি বিপদে পড়েছেন, আপনার সাথে কথা বলবো না কেন বলেন? না, তাও তো হঠাৎ দেখি মিতু কোথায় যেন দৌড়ে যাচ্ছে। মিতুকে দেখে আমি ডাক দিলাম, মিতু এদিকে আয়। মিতু আমাকে দেখেই দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলো। আর ওর যে কি কান্না, বুঝলাম না ও কান্না করছে কেন। আমি একটু ভয় পেয়ে বললাম, মিতু তোরে কি কেউ মেরেছে? তুই এভাবে কান্না করছিস কেন? আমাকে মাফ করে দে লাদেন, তোরে একা ফেলে আমার যাওয়া উচিত হয় নাই। আজকে যদি তোর কিছু হয়ে যেত, জানিস সবাই মিলে তোরে কত জায়গায় খুঁজেছি আমরা, ভয়েই পেয়ে গিয়েছিলাম। আচ্ছা হয়েছে, এবার কান্না বন্ধ কর। পাশ থেকে পাখি বলল, এই, তুই ওকে রেখে এইভাবে চলে গেলি। আজকে যদি আমি না থাকতাম তাহলে ও যে কোথায় যেত এর কোনো হিসেব আছে? মিতু পাখিকে দেখে জড়িয়ে ধরে বলল, তোরে অনেক অনেক ধন্যবাদ রে। সবশেষে আমি মিতুর হাতে ফুলগুলো দিয়ে বললাম, সবগুলো তোর জন্য। মিতু ফুলগুলো নিয়ে বলল, তুই নেমেছিলি পানিতে? হুম। আপু শুনলে আমারে মেরেই ফেলবে, আগে বাসায় চল। মিতু আমাকে নিয়ে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর আঙ্কেল আন্টি মিতু আর ওর বোনকে কি বকাগুলোই না দিল। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি। আর পাখি এসে বলে গেছে আমার নাকি খুব খিদে পেয়েছে। এই কথা শুনেই আমার যে কি যত্ন। টেবিলে বসিয়ে সবাই মিলে আমাকে জামাই আদর করছে। আমার বেশ ভালোই লাগছে। মিতু সত্যিই বলছিল। আগে তো তুই চল, পরে দেখ সবাই তোরে জামাই আদর করবে। খেটে আপুর রুমে গেলাম। গিয়ে দেখি আপু প্রেমে বিজি। আমি আপুকে দেখে বললাম, এত প্রেম ভালো না আপু, বিয়ে করে নেন। আপু আমাকে দেখে ফোন কেড়ে দিয়ে বলল, তোরে বলছে আমি প্রেম করি। আমি আপুর রুমের ভেতরে গিয়ে বললাম, আপনার লজ্জা করে না? সাথে থাকা বেস্ট ফ্রেন্ডের বাচ্চা হবে, আর তিনি এদিকে বয়সের কি বলবো। লাদেন মাথা ফাটাবো কিন্তু, বলে দিলাম উল্টাপাল্টা কথা বললে। আমি আপুকে কি বলে জানেন? বলি আপনাকে বরং আমি বিয়ে করে নিই। ও তাই নাকি? বিয়ে করার খুব ইচ্ছে? দরজা বন্ধ করে একদিন ইচ্ছে মতো মারলে বিয়ের স্বাদ মিটে যাবে। ধুর, আপনার সাথে কথা বলাই ভুল হয়ে গেছে। এখন বলেন বিয়ে কবে খাবেন? তোর আপু আসলেই ছেলেপক্ষ আমাকে দেখতে আসবে, দেখি কি হয়। ও আচ্ছা তাই বলেন। এই মুহূর্তে মিতু রুমে ঢুকে বলল, কিরে তোরা কি করিস? কি আর করবো, তোর বোনের সাথে প্রেম করি। ছি ছি, তোর লজ্জা করে না? আমার বোন তোর কয় বছরের বড়? হয়েছে মিতু তোর বলা, এখন আমাকে তোর রুম দেখিয়ে দে, আমি ঘুমাবো। মিতু আমার কথা শুনে বলল, আয় আমার সাথে। মিতুর রুমে যাওয়ার পর মিতু বলল, আমি একটু বান্ধবীদের সাথে দেখা করে আসি, তুই বরং ঘুমা। এই কথা বলে মিতু চলে গেল। আমিও শুয়ে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দেখি মিতু আমার পাশে শুয়ে আছে। মনে মনে বললাম, এ কি, মিতুও দেখি আমার পাশে শুয়ে আছে। যদি কেউ দেখতে পারে তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে মিতুকে ঘুমন্ত অবস্থায় কতটা যে ভালো লাগছে এটা আমি জানি। ওর দিকে তাকালেই মনে হয় যেন তাকিয়েই থাকি। না, আর কত অপেক্ষা করব, যা হবার হবে। মিতুকে আমার মনের কথা বলে দিব। ফোনটা হাতে নিয়ে দেখি দোলাভাই অনেকগুলো কল দিয়েছে। আমি কল ব্যাক করে বললাম, দোলাভাই বলেন। লাদেন, তুমি এখন কোথায় আছো? কোথায় আবার থাকবো, আমি তো এখন মিতুদের বাসায়। এক কাজ করো, এখন গাড়িতে উঠে বাসায় চলে আসো। মজা করেন মিয়া? মজা না, সত্যি, আমি সিরিয়াসলি বলছি। এখন বাসায় আসো। আমরা তো ভাবছিলাম গ্রামের বাড়িতে যাব, কিন্তু এখন আর যাওয়া হবে না। দরকারি একটা কাজ পড়ে গেছে, আর এজন্য তোমাকে আসতে হবে। হঠাৎ মনে হলো আমি তো আসার সময় রাসেলকে মেরে আসছি। রাসেল তো আবার কোনো সমস্যা করেনি, কি জানি কি হয়েছে, ভয় করছে আবার আমার।
কি হলো লাদেন? আমি তোমাকে কি বললাম? কিন্তু দুলাভাই আজকে মাত্র আসছি, এখন কি ওরা আমাকে যেতে দিবে? লাদিম শুন। আপু, দুলাভাই কি বলে, এখন নাকি আসতে হবে? রাতের ট্রেনে চলে আয়। আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলে দিয়েছি, তুই চলে আয়। হঠাৎ করে কি হয়েছে আপু, বলবি তো? এত কিছু ফোনে বলা যাবে না, তোরে আসলেই বলছি, তুই আয়। কিন্তু এখন তো রাত হয়ে যাচ্ছে, আর তুই তো জানিস আমি রাতে কোথাও বের হই না। দেখ ভাই, এত কিছু শোনার সময় নাই আমার। তোরে আসতে বলেছি, তুই আয়। আর আমি তোর ভালো কিছুই চাই, এই জন্য বললাম চলে আয়। আচ্ছা আপু, ঠিক আছে, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে বললাম, কি যে এক বিপদে পড়েছি। ভাবছিলাম কয়েকদিন এখানে থেকে যাব, গ্রামটা ঘুরে দেখব, কিন্তু তার হলো না। সবই হলো কপাল আমার। কি আর করার, যেতে তো হবেই। মিতুর দিকে তাকিয়ে দেখি ও সুন্দর করে ঘুমিয়ে আছে। মন বলছে ওর গালে একটা চুমু দিই, আর ও ঘুমিয়ে আছে, দিয়ে দিই। ও তো কিছু বলতেও পারবে না। বলতে না বলতেই মিতুর গালে একটা চুমু দিলাম। মুচকি হেসে বললাম, ভালো থাকিস। তুই আজকে আসলেই তোকে নিয়ে তো আর যাওয়া যাবে না, আমি একাই যাই। তবে সত্যি কথা কি জানিস মিতু, আমি তোর একদিন না দেখলে পাগল হয়ে যাব। আমি চাই সবসময় তুই আমার চোখের সামনে থাক, তোরে পাই আর না পাই, কিন্তু তোরে আমার চোখের সামনে দেখলে আলাদা একটা শান্তি লাগে। কতটা যে ভালো লাগে আমার, এটা তোরে আমি বলে বোঝাতে পারবো না। তবে আর যাই করিস মিতু, আমাকে একা রেখে তুই হঠাৎ করে হারিয়ে যাইস না, তাহলে কষ্টে পড়ে আমি পাগল হয়ে যাব। যাক, এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই। আমাকে এখন বাসায় যেতে হবে। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে রুম থেকে বের হতেই দেখি আপু দাঁড়িয়ে আছে। আপু আমাকে দেখে বলল, আমার কিছু করার নেই রে লাদেন, এমার্জেন্সি নাকি কি একটা দরকার পড়েছে, এর জন্য তোর যেতে হবে। আমি খুব করে বলছিলাম তোর আপুকে যেন তুই কয়েকদিন থেকে যাস, আজকে মাত্র আসলি আর এর মাঝেই চলে যেতে হবে। থাক আপু, অন্য আরেকদিন আসবো। তবে ভেবেছিলাম এখানে থেকে কিছুদিন আপনার সাথে প্রেম করব। আহারে মজনু আমার, আয় তোর প্রেম বের করছি। থাক, দরকার নেই আপু। আঙ্কেল আন্টি কোথায়? হয়তো পাশের বাসায় গেছে। মিতুকে বলেছিলি? না আপু, ঘুমোচ্ছে। ওকে কিছু বলার দরকার নেই, ও আজকে আসছে, কয়েকদিন থাক, পরে যাবে না। এখন তুই একা একা যেতে পারবি? যাওয়া তো লাগবেই, আমার তো আর বউ নাই যে আমাকে বাসে দিয়ে আসবে। এত বিয়ে করিস, আগে বাসায় যা, আমি তোর আপুকে বলে একটা ব্যবস্থা করছি। জানেন আপু, বউ ছাড়া ভালো লাগে না। রাতে বালি জড়িয়ে একা একা ঘুমাই, খুব কষ্ট হয় গো আপু। আপু আমার কাছে এসে আবার গালে ঠাস করে একটা চুমা দিল। আরে ধুর, চুমা না, চর আর কি। আপনি আমাকে মারতে পারলেন আপু? এই জায়গাটা তো আর যেতে পারবি না, প্রায় সন্ধ্যা হয়েই গেছে। রাসেলও নাকি আবার কোথাও বের হয়ে গেছে। চল, আমিই তোরে দিয়ে আসি। এই জন্যই তো বলি আপু, আপনি অনেক ভালো। হয়েছে তোর কথা, এখন চল। বাসা থেকে বের হয়ে কিছুটা সামনে যেতেই দেখি পাখি দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে বলল, কি ব্যাপার আপু, আজকে না আপনাদের বাসায় মেহমান আসছে, আবার চলেও যাচ্ছে? আপু বলল, দরকার আছে দেখেই চলে যাচ্ছে। পাখি আয় না আমার সাথে, কিছুটা সামনে যাই, পরে চলে আসবো। পাখি আচ্ছা বলে বলল। চলেন আপু। আমি আপুর হাত ধরে আছি, এদিকে পাখি আমার দিকে তাকিয়ে বলল, শহরের মানুষ কেমন যেন পোলট্রি মুরগির মতো হয়ে যায়। পাখি এই কথাটা কি আমাকে মিন করে বললেন নাকি? আরে না, আপনাকে মিন করে বলবো কেন? থাক, আর কিছু বলতে হবে না, বুঝি আমি সব কিছু। কিছুটা সামনে যেতেই পাখি হাত ইশারা করে বলল আমার ফোন নাম্বার দিতে। আমি ফোন থেকে নাম্বারটা বের করে ওর হাতে দিলাম। তবে আপু কিছু বলতেও পারে নাই। যাক, আমি আমার স্টেশনে এসে আপুকে বিদায় দিলাম। আপুও চলে গেল। তবে পাখি যাওয়ার আগে বলে গেল যেন ও কল দিলে আমি ফোন রিসিভ করি। আমি আচ্ছা বলে দিলাম। এখন আর কোনো কথা বলে সময় নষ্ট করব না। আমি গিয়ে আমার সিটে বসে গেলাম। দেখতে দেখতে ট্রেনও ছেড়ে দিল। বাসার সামনে যেতে যেতে প্রায় অর্ধেক রাত চলে গেল, কিন্তু এর ভেতরে মিতু আমাকে কল করে নাই। কি জানি কেন কল দেয় নাই, নাকি ওকে ফেলে এসেছি দেখে রাগ করেছে। আমার দরকার ছিল অন্তত ওকে বলে আসা। যাক, এসব চিন্তা পরে করব, আগে বাসার ভেতরে যাই, গিয়ে দেখি কি এমন দরকার পড়েছে যার কারণে আমাকে তাড়াতাড়ি আসতে বললো এখানে। দরজায় কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর দুলাভাই এসে দরজা খুলে দিল। দুলাভাই আমাকে দেখে বলল, এসেছো তুমি? আমি তো মনে করছিলাম তুমি আসবে না। আমি ভেতরে ঢুকে ব্যাগ রেখে সোফায় বসে বললাম,
কেমন দরকার হয়েছে যার কারণে আমাকে এত তাড়াতাড়ি আসতে বললেন? এখন গিয়ে ঘুমাও, সকালে বলবো নে। আমাকে রাতে খবর দিয়ে আনছেন, আবার বলেন সকালে বলবেন? এখন বলেন মিয়া, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো যেহেতু বলতে তো হবেই। হুম। দেখো, আমার এক বন্ধু, তার বাজারে একটা জায়গা আছে, সে সেটা বিক্রি করে বিদেশে চলে যাবে। জায়গাটা খুব ভালো, বুঝোই তো, বাজারের ভিতরে জায়গা। তাই আমি বলছি এটা তুমি নিয়ে নাও, রেস্টুরেন্ট সহ তুমি কিনে নাও। আর চাকরি করে কি করবে, এজন্য আমি বলি ব্যবসা করো। দুলাভাই, আপনার কথা না হয় আমি বুঝলাম, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো বলেন? আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি জীবনে রিস্ক দিতে পারো তাহলে কিছু করতে পারবে। আর তোমার আপু বলছে দেখে আমি তোমাকে সাহায্য করছি, আবার তুমি আমার একমাত্র শালা, তোমার জন্য তো একটা কিছু করতেই হবে। আচ্ছা বলেন কিভাবে, আমি কি করব? জায়গার মালিক আমার বন্ধু হয়, এজন্য অর্ধেক টাকা দিতে পারলে হলো, পরে তুমি ধীরে ধীরে দিয়ে দিবে। এটাও বুঝলাম, কিন্তু কিভাবে কি করব এই বুদ্ধি তো দেন। তোমার আপু আর আমি মিলে তোমাকে কিছু টাকা দেব, বাকি টাকার ব্যবস্থা আমি করে দিতে পারবো। মানে আমি টাকার রাস্তা দেখিয়ে দিতে পারবো, কিন্তু তুমি পারবে কিনা বলো? আপনি আমার দুলাভাই, আপনি আমাকে খারাপ বুদ্ধি দিবেন না আমি জানি। বলেন আমাকে কি করতে হবে, আমি ব্যবস্থা করতে পারবো। এক ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা লোন দেবে, আমি আসি তো, এজন্য তেমন কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা এক জায়গায়, স্বামী স্ত্রী হতে হবে, কিন্তু তুমি তো এখনো বিয়েই করো নাই। আমাকে দিবে না? সিঙ্গেল কাউকে তারা লোন দেয় না। সব কিছু যেহেতু ঠিক করে ফেলেছেন, তাহলে এই বউয়ের জন্য আটকে থাকলে হবে না। আমি এই ব্যবস্থা করছি দুলাভাই। তা কি করবে শুনি? এখন তো আর বিয়ে করতে পারবো না, তবে মাথায় একটা বুদ্ধি আছে দুলাভাই। কি শুনি বলো? আমি যদি 1 মাসের জন্য কাউকে বিয়ে করি তাহলে হবে? দুলাভাই আস্তে আস্তে বললো। বিয়ে করবে, তাও আবার 1 মাস? কোন মেয়ে তোমাকে বিয়ে করবে? হাসি পাচ্ছে মিয়া। ধর্মিয়া, আপনি হাসবেন না তো, আমি পারবো বলছি না। ঠিক আছে, যদি পারো তো হলোই, কিন্তু কাকে তুমি বিয়ে করবে? কাকে আবার মিতুকে? ওকে সব কিছু বুঝিয়ে বলবো, তাহলে ঠিক হয়ে যাবে। আর ওকে যে আমি 1 মাসের জন্য বিয়ে করব, এটা শুধু আপনি, আমি আর মিতু ছাড়া কেউ জানতে পারবে না। ওকে, তুমি রাজি করাতে পারবে? এটা আপনি আমার উপরে ছেড়ে দিন, আমি পারলেই তো হলো। যদি আমার কথা মেনে কাজ করতে পারো তাহলে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে ফেলতে পারবে, পিছনে ফিরে আর তাকাতেই হবে না। আপনি আমাকে আশা দিয়েছেন, আমি পারবো, এটা শিওর। তাহলে আমি ব্যাংক কর্মকর্তার সাথে কথা বলবো। বলে রাখেন, বাকিটা আমি ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, বাকি কথাগুলো সকালে বলবো, এখন গিয়ে ঘুমাও, ঠিক আছে? অনেক দূর থেকে এসেছো। আচ্ছা ঠিক আছে দুলাভাই। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। মনে মনে একটা বিষয় চিন্তা করে আমার ভয় হচ্ছে মিতু কি এই বিষয়ে রাজি হবে। আর বিয়েটা কোনো ছেলে খেলা নয়, আমি যেভাবে বলছি সেভাবে হয়ে যাবে। দেখি সামনে কি হয়। তবে এখন আর এত কিছু চিন্তা করে লাভ নেই, রাত তো অনেক হলো, এখন একটু ঘুমাই। এসব উল্টোপাল্টা চিন্তা করতে করতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি 9টা বেজে গেছে, অনেক রাত হয়েছে। তো ঘুমোতে এই জন্য হয়তো 9টা বেজে গেছে। ফোনটা হাতে নিয়ে মিতুকে কল দিতে লাগলাম। প্রথম কলটা ধরলো না, পরে দিতেই ধরে ফেললো। মিতু কল ধরেই বলল, আমাকে কল দেওয়ার প্রয়োজন কি? প্রয়োজন শেষ হয়ে গেলে কাউকে মনে পড়ে না, হ্যাঁ? আগে শুনবি তো আমার কি হয়েছে। আর জরুরি দরকার ছিল বলে আমি চলে আসছি, নইলে তোরে না বলে আমি আসতাম বল? তা হঠাৎ করে তোর কি এমন হলো যে আমাকে না বলেই চলে গেলি? মিতু, আমি খুব বড় বিপদে পড়েছি। তুই যদি আমাকে সাহায্য না করিস তাহলে আমি আত্মহত্যা করব। কি বলিস এসব? তোর মাথা খারাপ হয়ে গেছে? এটাও বলতে পারিস তুই। আচ্ছা বাবা, কি হয়েছে বলবি তো আগে। আগে বল, তুই খাওয়া দাওয়া করছস? খেয়ে আমার সাথে বসে আড্ডা দিচ্ছি। তুই এই মুহূর্তে রেডি হয়ে শহরে আসবি, খুব দরকারি একটা কাজ আছে। বাহ বাহ, ভালোই তো, তুই বললি আর আমি চলে আসলাম। খুব সহজ বিষয় না রে। এবার আমি মন খারাপ করে সিরিয়াস হয়ে বললাম, সত্যি আমি বড় ধরনের বিপদে পড়েছি। নইলে কি আমি তোরে একা রেখে এইভাবে রাতে আসতাম? আর তুই তো জানিস আমি রাতে কোথাও বের হই না। কি হয়েছে আগে সেই কাহিনী বল। মোবাইলে বলা যাবে না,
তুই আগে বাসায় আয়। দেখ লাদেন, আমি কালকে আসছি, এখন আবার আজকে যাব? যেতে দিবে না আমাকে? বলবি কালকে আমার পরীক্ষা, এই জন্য যেতে হবে। আমি পারবো না বাবা মিথ্যে কথা বলতে। ঠিক আছে, তোর আসতে হবে না। আমি মরে গেলেই তুই খুশি তো? যা, আমাকে আর পাবে না। ঘুরে ফিরে একই কথা বারবার কেন বলিস বল? আমার মরা বাচ্চা এখন তোর হাতে। প্লিজ মিতু। কি বলবো বল তোরে? ভাবছিলাম কয়েকদিন থাকবো। পরে আমি তোরে নিয়ে যাব, কথা দিলাম। তুই চলে আয়। পাগলামো করিস কেন তুই? এই যে আমার হাতে বিষ আছে, খেয়ে ফেলবো, কিন্তু মিথ্যা কথা বললাম। আহা বাবা, কি এক জ্বালায় পড়লাম যে আমি। ঠিক আছে, দেখছি। দেখছি বলতে হবে না, তোর আসতে হবে মানে আসতেই হবে। আচ্ছা ফোন রাখ, আমি দেখছি তো। তাড়াতাড়ি আসবি, নইলে আমাকে পাবে না কিন্তু। এই কথা বলে ফোন কেটে দিলাম। যাক, ওকে একটু ভয় দেখাতে পারলাম, নইলে ও যে এখানে আসবে না আমি জানি। ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে বসতেই দুলাভাই বলল, কি খবর লাদেন? রাতে তোমাকে আমি কি বলছিলাম? আপনি আজকে সব কিছু রেডি করেন, মিতু চলে আসছে। দুলাভাই চোখ বড় করে আমার দিকে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি ও রাজি হয়ে গেল? হবে না কেন? বলছি না আমি পারি না, এমন কিছু নেই। আপু কিচেন থেকে বের হয়ে আমাকে বলল, লাদিন, তোর দুলাভাই তোকে কি বলছে শুনছিস তো? চিন্তা করিস না আপু, আমি সব কিছু রেডি করে রাখছি। আর যদি কোনো সমস্যা হয় তোর দুলাভাই তো আছে। আপু, আমি খেয়েটে রুমে চলে গেলাম। শুধু চিন্তা করছি মিতু কখন আসবে। মিতু আসার অপেক্ষায় আছি আমি। ও আসলেই আমি আমার কাজ শুরু করব। এখন একটু গেম খেলি। আমি আনমনে গেম খেলতে লাগলাম। গেম খেলা শেষ হতেই ছাদে চলে গেলাম। ছাদে বসে আছি, মনে মনে বলছি, মিতু শুধু রাজি হলেই হলো। হঠাৎ করে দেখি মিতু কল দিয়েছে। আমি তাড়াতাড়ি ফোন রিসিভ করে বললাম, মিতু তুই কই? আমি কই মানে? আমাকে বললি তুই চলে আয়, আর এখন তুই বাসায়? আমি সেই কখন থেকে স্টেশনে এসে বসে আছি, আর তোর খবর নাই। 5 মিনিট বস তুই, আমি চলে আসব। তুই শুধু 5টা মিনিট অপেক্ষা কর। ফোন কেটে ছাদ থেকে নিচে নামলাম। নিচে গিয়ে দেখি দুলাভাই বসে বসে আপুর সাথে কথা বলছে। আমি দুলাভাইয়ের সামনে গিয়ে বললাম, এই মেয়ে আপনার বাইকের চাবি দেন তো। আমি বলতেই দুলাভাই আমার হাতে চাবি দিয়ে বলল, এখন আবার কোথায় যাবে? আপনি কিছুক্ষণ পর কাজী অফিসে চলে যান, আমি ওকে নিয়ে যাচ্ছি। পাশ থেকে আপু বলল, কাজী অফিসে মানি? তুই এত কিছু বুঝবি না আপু, আর আমি কিছু জানি না, সব কিছু দুলাভাই জানে। এই কথা বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। আমার এত টেনশন নিয়ে লাভ আছে? যাক, এখন দুলাভাই আপুকে সামলাতে পারবে। আমি কিছুক্ষণের ভেতরে স্টেশন চলে গেলাম। গিয়ে দেখি মিতু বসে আছে। দূর থেকে মিতু আমাকে দেখে এগিয়ে আসলো, আমার কাছে এসে বলল, এত জরুরি তলব কেন হঠাৎ করে লাদেন? আগে তো চল, পরে তোরে বলছি। মিতু বাইক দেখে বলল, কি ব্যাপার, আজকে বাইক নিয়ে আসলি যে? কেন, তোর কোনো সমস্যা কি? না, আমার আবার কিসের সমস্যা? আমি তো ওরে এত বলার পরেও কোনো দিন বাইক নিয়ে আসো না, আর আজকে আবার বাইক? এত কথা বলিস না তো, তুই আগে বস। মিতু বাইকের পেছনে উঠে এক হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। মনে মনে বললাম, আজকে যদি আমার বউ হতো তাহলে 2 হাত দিয়ে জড়িয়ে ধরতো। বান্ধবী আর বউর মাঝে এই একটাই পার্থক্য। বাইক নিয়ে একটা ফুচকার দোকানের সামনে রাখলাম। আমি বাইক রেখে নিচে নামতেই মিতু বলল, তোর মতলব কি বলতো? আজকে আমাকে তুই ফুচকা খাওয়াতে নিয়ে আসলি? মিতু, সব কিছুর মাঝে মতলব থাকে না, আর তুই আমার বান্ধবী, তোর জন্য তো এইটুকু করতেই পারি। মিতু নেমে ফুচকা অর্ডার দিল, আমার দিকে তাকিয়ে বলল, কিছু একটা তো হয়েছে লাদেন, আমি তোর মুখ দেখেই সব কিছু বলতে পারি। তুই আগে ফুচকা খেয়ে নে, আমি বলছি। মিতু ফুচকা খেতে খেতে বলল, খাবি তুই? না, আমি এসব খাই না, তুই খা। আমি না করার পরেও মিতু আমাকে ফুচকা খাইয়ে দিল। এটাই হয়তো বান্ধবীর ভালোবাসা। ফুচকা খেলো মিতু, বিল দিলাম আমি, আর এই হলো আমার ভালোবাসা। খাবে বান্ধবী কিন্তু বিল দিব আমি। আহা, এটাই বুঝি বাংলাদেশ। মিতুকে নিয়ে সরাসরি একটা পার্কে চলে গেলাম। 2টা টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। মিতু কোনো কথা বলছে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ওর কিছু একটা হয়েছে। ভেতরে গিয়ে একটা বেঞ্চে বসলাম। মিতু আমার পাশে বসলো। আমি একবারই মিতুকে বললাম, মিতু শোন আমি কি বলি। তার আগে আমি তোরে বলি, আমি এত করে তোরে প্রতিদিন বলি, লাদেন চল কোথাও ঘুরতে বের হই, কিন্তু তুই
আমার কথাই শুনিস না, বলিস শুধু পরে। কিন্তু আজকে তোর কি হয়েছে আমাকে এটা বল। আমি জানি তুই কোনো সমস্যায় পড়ছ, আর সেই সমস্যা হয়তোবা আমি কিছু সমাধান করতে পারবো, এই জন্যে আমাকে এইভাবে তেল দিচ্ছিস। এই তো অনেক কিছু তুই বুঝে গেছোস, তাহলে এখন তোরে আমি বলি, হ্যাঁ? বল কি হয়েছে। মনোযোগ দিয়ে শুনবি, আর না করতে পারবি না। যদি না করিস তাহলে আমার মরা ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা ঠিক আছে, আগে বল তো। আমি এক এক করে দুলা ভাইয়ের বলা প্রতিটা কথা মিতুকে বললাম। মিতু শুনে শুধু বলল, সব কিছু তো বুঝলাম, কিন্তু শেষে এটা কি বললি? কি বললাম? বলছি 1 মাসের জন্য কি তুই আমার বউ হবি? এতে আমার অনেক বড় উপকার হবে, আর তুই তোর পছন্দের ছেলে দেখে পরে বিয়ে করে নিবি। আমি জানি তুই আমাকে ফিরিয়ে দিবি না, কারণ তুই আমার বান্ধবী না। মিতু এবার কণ্ঠ একটু হালকা নিচু স্বরে বলল, শুধু কি 1 মাস? শুধু 1 মাস। আর এতে তুই অনেক খুশি হবি? খুশি হবার কি আছে, আমি তো প্রতিষ্ঠিত হব। যা, আমার জন্য একটা পানির বোতল কিনে নিয়ে আয়। তোর কথার উত্তর আমি পরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি আসছি। এই কথা বলে আমি একটা দোকানে চলে গেলাম। পানির একটা বোতল কিনে মিতুর কাছে যাচ্ছি, কিন্তু যখন ওর একটু কাছে গেলাম তখন দূর থেকে দেখছি ও কান্না করছে। আমি কি কোনো ভুল করে ফেললাম? মিতুকে আমার সারা জীবনের জন্য বিয়ে করা উচিত ছিল, কিন্তু শুধু আপুর মুখের দিকে তাকিয়ে ওকে কিছু বলে না। আর মিতু যে আমাকে ভালোবাসে এটা আমি শিওর, নইলে ওকে আমি 1 মাসের জন্য বিয়ে করব, পরে ওর রাস্তায় ও আর আমার রাস্তায় আমি। এটা শুনেই হয়তো ওর মন খারাপ হয়ে গেছে। আমি মিতুর কাছে যেতে আমাকে দেখে ও চোখের পানি মুছে ফেলল। পানির বোতল ওর হাতে দিয়ে বললাম, কিরে মিতু, তোর চোখ লাল কেন? আমি জানি ও কান্না করেছে, তারপরে ওকে এই কথা জিজ্ঞেস করলাম যাতে ও আমাকে কোনো সন্দেহ না করে। আমার কথা শুনে মিতু বলল, ওই আমার চোখ লাল, হয়তো কিছু একটা পড়েছে। না না, তুই কান্না করছিস মনে হচ্ছে। মিতু মুখে হাসি টেনে বলল, আরে ধুর না। আচ্ছা এখন এইসব বাদ দে। দুলাভাই গিয়ে বসে আছে, আমি তোরে কি বললাম? তুই যদি প্রতিষ্ঠিত হতে পারিস আর এতে যদি তুই খুশি হোস, আমি এই অল্প কিছু তোর জন্য করতে পারবো না কেন? কথায় আছে কি জানিস, যদি প্রেমিকার ভালো একটা কাজের জন্য ছেলে সুখে থাকতে পারে, সে সেটা করবে না কেন বল? আর তুই তো আমার বন্ধু, তোর জন্য এতটুকু করতে পারবো না কেন? চিন্তা করিস না, মুখে হাসি রাখ। এখন চল। আমি মিতুকে জড়িয়ে ধরে বললাম, তুই খুব ভালো রে মিতু। আমি খারাপ একটা ছেলে, নিজের স্বার্থের জন্য আমি তোরে ব্যবহার করছি। না জানি আমি কত বড় পাপ কাজ করছি, কিন্তু বিশ্বাস কর মিতু, আমি কাউকে কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু কারো একজনের মুখের দিকে তাকিয়ে পারি নাই রে। সব কিছু কোরবানি করে দিলাম। জানি না ভবিষ্যতে কি হবে, হয়তো এটাই হবে প্রিয়জন হারানোর বেদনা। দুলাভাই অপেক্ষা করছে না রে? হয়তো। তাহলে চল যাওয়া যাক। চল। যেতে যেতে বললাম, মিতু, এই বিষয়ে তুই আমি আর দুলাভাই ছাড়া কেউ জানতে পারবে না, তুই কোনো চিন্তা করিস না। আরে না, আমি আবার কেন চিন্তা করব? আর আমার খারাপ কিছু হোক এটা তুই চাস না, আমি ভালো করেই জানি। যেদিন তুই মৃত্যুর মুখে থাকবি সেদিন যদি তোর জায়গায় আমি গিয়ে মরতে পারি আর তুই আমার জন্য বেঁচে যেতে পারিস, তাহলে আমি সেটাই করব, কারণ তুই আমার কাছে সব কিছু। তুই আমার জন্য সব কিছু করতে পারবি? পারবো না কেন? যাকে ভালোবাসি এই পর্যন্ত বলেই চুপ হয়ে গেলাম, আর কোনো কথা বললাম না। বলতে তো ইচ্ছে করে কিন্তু পারি না। কি রে, কি বলতে চেয়েছিলি? বাদ দে, এই তো চলে আসলি। ও আচ্ছা, চল ভিতরে। ভেতরে গিয়ে দেখি দোলাভাই বসে আছে। দোলাভাই আমাকে দেখে বলল, তুমি এতক্ষণে আসলে? সরি দোলাভাই, একটু দেরি হয়ে গেল। দোলাভাই মিতুকে প্রশ্ন করলো, মিতু, তোমাকে ও আবার জোর করে এসব করাচ্ছে না তো? মিতু না বলে বলল, ও আমাকে জোর করবে কেন? ও আমার ফ্রেন্ড, ওর জন্য কি আমি এতটুকু করতে পারবো না? দোলাভাই মিতুর কথা শুনে একটু হাসি দিয়ে বলল, তাহলে ঠিক আছে, কাজী সাহেব, আপনি আপনার কাজ করেন। বিয়ের কাজ শেষ করে দোলাভাই আমাদের বলল, তাহলে আমার সাথে এখন ব্যাংকে চলো, বাকি সব কিছু আমি দেখছি। দোলাভাইয়ের পেছনে পেছনে আমরাও যেতে লাগলাম। ব্যাংকে কিছু কাজ ছিল, ওগুলো শেষ করে মিতুকে বললাম, মিতু তুই বাসায় যা, আমরা আসছি।
মিতু আচ্ছা বলে চলে গেল। আমি আর দুলাভাই মিলে বাজারে গেলাম। দুলাভাই রেস্টুরেন্ট সহ জায়গা কিনে নিল। আমাকে শুধু বলল অর্ধেক টাকা যেন আমি পরে ধীরে ধীরে দিয়ে দিই। আর রাস্তায় যেতে যেতে বলল কিভাবে আমাকে কি করতে হবে। দুলাভাই এই কয়েকদিন ছুটিতে আছেন, তিনি আমাকে পুরোপুরিভাবে সাহায্য করবেন যে কিভাবে কি করতে হবে। আজকে একটা খুশির কাজ করে এসেছি, এই জন্য মিষ্টি কিনে বাসে গেলাম। আপু আমাদের দেখে বলল, কি ব্যাপারে কাজ হয়েছে? আমি আপুর মুখে মিষ্টি দিয়ে বললাম, নে আপু মিষ্টি খা, কালকে আমি রেস্টুরেন্ট উদ্বোধন করব, আর এইসব কিছু হয়েছে মিতুর জন্য। আপু অবাক হয়ে বলল, মিতুর জন্য মানে? দুলাভাই আমাকে ইশারা দিয়ে বলল, কি বলছো এসব? তোমার আপু এসব জানতে পারলে আমাকে 12টা বাজাবে। আমি কথা ঘুরিয়ে আপুকে বললাম, আপু বাবাকে বলেছিলি? বলছি। আপু আমি আরেকটা চিন্তা করেছি, কি বল শুনি। আমি আলাদা একটা বাসা নিব, আর আমি গ্রাম থেকে বাবা মাকে নিয়ে আসব। দুলাভাই যতদিন থাকবে আমার সহজ হবে, পরে বাবাকে নিয়ে এসে একসাথে বাপ বলা ব্যবসা করব। কি বলিস আপু? আপু আমার মাথায় হাত দিয়ে বলল, এতদিন পরে আমার ভাইয়ের মাথায় একটু একটু বুদ্ধি হতে শুরু করেছে দেখছি। দুলাভাই হাসি দিয়ে বলল, চাপ পড়লে মানুষ সবকিছু সহ্য করতে পারে আর নিজের দায়িত্ব ভালো করেও পালন করতে পারে। আচ্ছা আপু তোরা কথা বল, আমি মিতুকে মিষ্টি খাইয়ে আসি। লাদিন শোন, আপু বল। মিতু এত তাড়াতাড়ি এখানে আসছে কেন? ওকে কি তুই? আগে আমি কি বলি শোন। বল। আমি আজকে ভালো কিছু করেছি, সেখানে মিতু আমাদের বাসার সদস্য, ও না থাকলে কি হবে তুই বল। ভালো একটা কাজ করেছিস তুই, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ আপু তোরে। আমি আর কিছু বললাম না, মিতুর রুমে চলে গেলাম। দরজা ঠেলে ভেতরে গিয়েই দেখি মিতু বসে বসে কান্না করছে। আমাকে দেখে চোখের পানি মুছে ফেললাম। আমি ওর সামনে গিয়ে বললাম, চোখের পানি মুছে ফেললে কি কান্না বন্ধ হয়ে মিতু? কী হয়েছে বল। কি বলবো, তোরে বলার মতো কিছু যে নাই। প্লিজ বল কি হয়েছে, আমি শুনতে চাই। মিতু আমার দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, আমার এই ছোট্ট জীবনে কাউকে চেয়েছিলাম, কিন্তু তাকে আমি পাই নাই রে। বিনিময়ে শুধু কষ্ট পেয়েছি। কি বলিস এইসব? তুই কাউকে পছন্দ করিস আর আমি জানি না? মিতু নিচে তাকিয়ে বলল, সবাই সব কিছু জানে, কিন্তু ওই কথায় আছে না, পছন্দ না হলে ইগনোর করে। আমি কি এতটাই খারাপ বল? আমার চেহারা দেখতে কি এতটাই বিশ্রী তুই বল? কেন আমাকে পছন্দ করে না? আমি রুম থেকে বের হয়ে দোলাভাইয়ের কাছে চলে গেলাম। দোলাভাই আমাকে দেখে বলল, কি হয়েছে বলো? আপনার পিস্তলটা আমাকে কিছুক্ষণের জন্য দেন, আমি শুধু ভয় দেখাবো আর কিছু না। দোলাভাই আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বলো, কি হয়েছে বলো তো আগে, আমি শুনি। মিতুর সাথে খারাপ কিছু হয়েছে, তবে এটা রাসেল নয়। আমি তেমন কিছু করব না, শুধু ভয় দেখাবো। প্লিজ দোলাভাই। দোলাভাই আমার হাতে পিস্তল দিয়ে বলল, সাবধান, আবার কাউকে মেরে আমাকে বিপদে ফেলিস না। আমি পিস্তল নিয়ে মিতুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও চুপচাপ বসে আছে মন খারাপ করে। আমি ওর হাত ধরে বললাম, আমার সাথে চল। কোন ছেলে তোরে পছন্দ করে আমাকে দেখিয়ে দিবি, আমি ওকে ডাইরেক্ট এখানে তুলে আনবো। এই দেখ পিস্তল নিয়ে আসছি। মিতু আমার দিকে তাকিয়ে বলল, এত কিছু তোর করতে হবে না, আমি জানি আমার জন্য তুই সব কিছু করতে পারবি। তবে এসব করার দরকার নেই, আমি নিজেকে মানিয়ে নিয়েছি। এখন যা হবে সব দেখা যাবে, শুধু এখন তার সাথে কথা কমিয়ে দিব। মনে মনে বললাম, ইস মিতু আসছে থেকে তো কিছু খায় নাই, আর আমি উল্টাপাল্টা প্রশ্ন করছি। আবার মিতুকে রেখে রুম থেকে বের হলাম। রুমে গিয়ে দুলাভাইয়ের হাতে পিস্তল দিতেই আপু দেখে বলল, কি রে তুই এটা নিয়েছিস কেন? আরে আপু এটা একটু দেখেছিলাম হাতে নিয়ে, এই জিনিসটা কেমন। আর সব কিছু দুলাভাই জানে, আমি কিছু জানি না। দুলাভাই রাগ দেখিয়ে বলল, তুমি মিয়া শুধু শুধু আমাকে ফাঁসিয়ে দাও। আমি দাঁত বের করে হাসি দিয়ে বললাম, ভালো করি তো, মজা পাই মিয়া। আমি রুম থেকে বের হয়ে টেবিল থেকে খাবার নিয়ে মিতুর রুমে আবার গেলাম। মিতু আমার হাতে খাবার দেখে বলল, আমি এখন কিছু খাবো না, তুই যা তো। এইভাবে তুই আর বলতে পারবি না, তুই আমার 1 মাসের বউ, ভুলে গেছো? এখন আমি যা বলবো তাই কর। নে হা কর বলছি। দেখ লাদেন, আমি খাবো না বলছি না।
কি খাবে না? তোরে খেতে বলছি, আমি খাইয়ে দিচ্ছি, তুই শুধু হা কর। আমার কথা শুনে মিতু তাই করল। ও শুধু আমার দিকে এই দৃষ্টিতে তাকিয়ে আছে। জানি মিতু আমাকে অনেক কিছু বলতে চায়, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে পারে না। খাবার শেষে মিতুকে বললাম, তোর কান্না দেখে আমার কতটা যে খারাপ লাগছে এটা আমি জানি। আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। জানিস না তোর কান্না আমি দেখতে পারি না। আর কোনোদিন যদি আমার সামনে কান্না করিস না, তোর খবর আছেই বলে দিলাম। আমি তোর কে যে আমার জন্য তোর মায়া লাগে? এই কথা আর একবার বললে তোর মাথা ফাটাবো বলে দিলাম। আমাকে তুই নিজ হাতে মারতে পারবি? আমি তোর কাছে আর কিচ্ছু চাইবো না। আমি এবার মিতুর পাশে বসে বললাম, এমনটা কেন বললি? এমন একদিন আসবে আমার এই কথার উত্তর তুই বুঝবি, কিন্তু তখন তোর কিচ্ছু করার থাকবে না, কারণ আমি তো তখন তোর সাথে থাকবো না। মেরে একেবারে হাড্ডি ভেঙে দিব। থাকবো না মানে? কই যাবি তুই? তোর এখান থেকে যেতে দিলে তো আমি। মিতু হাসি দিয়ে বলল, আটকে রাখতে পারবি আমাকে? পারবো না কেন, তোর হাত ধরে রাখবো। কতদিন আটকে রাখতে পারবি? 1 মাস, 2 মাস, পরে তো যেতে হবে। পরেরটা পরে, এসব এখন বলিস না তো। এখন আমার সাথে একটু চল তো। কোথায় যাবি? কই আবার, রেস্টুরেন্টে। একটু সাজাতে হবে না? কালকে ওইটা উদ্বোধন করব। আমি কাজ করতে পারবো না, আর তুই জানিস না এইসব আমার দ্বারা হয় না। আমার জন্য পারবি না? মাঝে মাঝে তুই এমন ইমোশনাল কথা বলিস কেন বল? বলবো না তো কী করবো বলেন? আপনি আমার 1 মাসের বউ না? আপনাকে দিয়েই তো এখন সব কিছু করাবো। আমার কাপড় ধুয়ে দিবি তুই, আমার সেবা করবি। এমন লাথি দিব পরে আর বউ বউ করতে হবে না, সব কিছু ভুলে যাবি, বুঝলি? আচ্ছা হয়েছে, চল না। আচ্ছা তুই বের হ, আমি রেডি হই। আমার সামনেও না, আমি তোর জামাই না? মায়ের খাওয়ার খুব ইচ্ছা না? পরে কিন্তু জায়গা মতো মারবো, আর বাবা হতে পারবি না। কুত্তি বিলাই পেতনি তুই। তোরে তো আমি। আমাকে কে আর পাই? রুম থেকে বের হয়ে গেলাম। কিছুক্ষণ পর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। সব কিছু সাজতে সাজতে আপুকে আমাকে বুঝিয়ে দিতে লাগলো কি করলে আমার ভালো হবে আর কোনটা করলে আমার মন্দ হবে। কাজ শেষে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার কাছাকাছি যেতেই রাসেল আমার পথ আটকে দাঁড়ালো। ওর সাথে ওর বন্ধুবান্ধব আছে অনেক। দুলাভাই রাসেলকে বলল, যদি এখন আমার পরিবারের সাথে তোমার উল্টাপাল্টা করার চিন্তা ভাবনা থাকে, তাহলে তোমার যে শুধু 12টা বাজবে তা না। ভাবছো তোমার বাবা চেয়ারম্যান দেখে তুমি বেঁচে যাবে? তোমার বাবা সহ আমি তোমার 12টা বাজাবো, মনে রেখো। রাসেল আমার দিকে তাকিয়ে দুলাভাইয়ের উদ্দেশ্যে বলল, আরে ভাইয়া, আপনি কি যে বলেন! আমি তো আপনার সাথে বেয়াদবি করতে আসি নাই, এখানে আমি একটা কথা বলতে এসেছি। দুলাভাই বলল, ঠিক আছে, তোমার কথা আমি পরে শুনবো। এখন আমাদের যেতে হবে, পরে সময় করে আমার কাছে আসবে, আমি বিষয়টা দেখব। রাসেল আচ্ছা বলে আমাদের পথ ছেড়ে দাঁড়ালো। বাসার ভেতরে যেতে যেতে দুলাভাই বলল, লাদেন, তুমি তো আবার ওর সাথে উল্টাপাল্টা কিছু করো নাই? আমি সবার সামনেই বলে দিলাম, আমার সামনেও মিতুকে উল্টাপাল্টা কথা বলে। আপনার কি মনে হয় ওকে আমি ছেড়ে দিব? সেদিন ওকে একা পেয়ে কুত্তার মতো মারছি, আর এইগুলো ফোনে ভিডিও করেও রাখছি। যদি উল্টোপাল্টা কিছু বলে তো তাহলে ভাইরাল করে দিব। আপু আমার কথা শুনে বলল, নিজের বিপদ নিজে ডেকে আনছিস। তো দুলাভাই হয়তো কয়েকদিন পর চলে যাবে, পরে ও তোকে একা পেলে ছেড়ে দিবে বুঝি? এইগুলো তোর বলতে হবে না, আমার রাস্তা আমি ভালো করেই দেখে নিব। আর এখন তুই বাবা মাকে আসতে বল, ওনারা না আসলে হবে না তো। আচ্ছা ঠিক আছে, বলবো নি। এখন টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। আমি দুলাভাইয়ের সাথে টেবিলে বসলাম। মিতু আমাদের সাথে এসে রুমে চলে গেছে, হয়তো কাপড় চেঞ্জ করবে। দুলাভাই আমাকে আচমকা প্রশ্ন করলো, লাদেন, মিতুকে কি তুমি পছন্দ করো? আমি চুপচাপ বসে আছি। দুলাভাইয়ের এই কথার উত্তর আমার কাছে নেই, যদিও থাকে তবু বললাম না। দুলাভাই আবার বলল, দেখো, তোমার এই বিষয়টা আমাদেরও ছিল, এজন্য আমরা ভালো মন্দ কিছু হলেও চিনি। যদি এমন কিছু হয় তাহলে বলে দাও, নইলে পরে বুঝবে। আরে দুলাভাই কি যে বলেন, ও তো শুধু আমার বন্ধু, এর বেশি কিছু না। তবে আমি ওকে পছন্দ করব কেন? আমি জানি ও আপুর বেস্ট ফ্রেন্ডের বোন। ওকে পছন্দ করে কি আমি আপুর মান সম্মান খাবো?
হঠাৎ করে মিতু ওর পাশে বসে বলল, তা কি নিজের কথাও হয়েছে লাদিম? আমি কিছু বলার আগেই দুলাভাই বলল, এই তো আজকে তোমাদের বাসায় যাব, এজন্য ভাবছি আমি তোমাদের বিছানা সাজাবো, আর এজন্য ভাবলাম ফুল টুল কিছু নিয়ে আসি। কি বলো মিতু? মিতু লজ্জায় মুখ লাল করে বলল, আরে দোলা ভাই, আপনি যে কী সব কথা বলেন, আর বাদ দেন, আপু শুনতে পারলে খুব খারাপ হবে। আমি বললাম, এটাই বরং ভালো। আপু ভেতর থেকে এসে আমাদের সামনে খাবার দিতে লাগলো। খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। বিছানার উপর শুয়ে আছি, তখন দেখি ফোনটা বাজতে লাগলো। তবে এটা তো অচেনা একটা নাম্বার। দেখি তো রিসিভ করে কে। বলতে না বলতেই ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মেইলি কণ্ঠে আওয়াজ আসলো, কি খবর লাদিন সাহেব, ভালো আছেন তো? আপনি কে চিনতে পারলাম না তো। মনে করে দেখেন তো আমি কে। আমি যদি ভুল না হই তাহলে পাখি। না, আপনার মেধাশক্তি ভালোই আছে। আপনার সাথে কথা কিন্তু এত বেশি হয় নাই, এরপরেও আপনি চিনে ফেললেন। না চেনার কি আছে বলেন তো। তা আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি। আপনি? আমি অনেক অনেক ভালো। তো কি মনে করে কল দিলেন? কেন, আপনাকে কি কল দেওয়া বারণ নাকি? না, আমি তাই বলিনি। আপনার বয়ফ্রেন্ড যদি দেখে আপনি আমার সাথে কথা বলছেন, তাহলে খুব খারাপ হবে না বলেন? আমার বয়ফ্রেন্ড আছে? আপনাকে কে বলল? বলতে হবে কেন? অনুমান করা কি যায় না যে একটা সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড তো থাকতেই পারে? আপনার কথা শুনে আমার হাসি পাচ্ছে জানেন। আমি আবার সুন্দরী হলাম কবে? আর আমার বয়ফ্রেন্ড থাকবে কেন? জানেন না, ভালো মেয়েদের বয়ফ্রেন্ড থাকে না। ও তাই তো, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি ভালো মেয়ে। মজা করেন না আমাকে নিয়ে? আরে বাবা, আমি আবার কই মজা করলাম? থাক, এইসব কথা বাদ দেন। ভাবছি আপনাকে নিয়ে ঘুরতে যাব সবাই মিলে, কিন্তু চলে গেলেন। কাজ আছে তো যেতেই হবে, বুঝলেন ম্যাডাম? আবার কবে আসবেন? দেখি কবে আসা যায়। এখন তো একটু বিজি হয়ে যাব। এত বিজি মানুষ আপনি? তাহলে মনে হচ্ছে 2 দিন পর তো আপনার সাথে কথাই বলতে পারবো না। আরে না, এমন হবে না। কথা বলতে পারবেন না কেন? আর এতটাও বিজি আমি হব না। আপনাকে একটা কিছু বলতে ইচ্ছে করছে, বলবো কি? বলেন শুনি, কি বলবেন? মিতুকে কি আপনি সত্যি সত্যি পছন্দ করেন? বুঝলাম না। সবাই শুধু একই কথা বারবার বলে যে মিতুকে কি আমি পছন্দ করি। হ্যাঁ বাবা, ওকে আমি খুব খুব ভালোবাসি, কিন্তু কাউকে কিছু বলতে পারি না। হঠাৎ করে মিতু দরজা ঠেলে ভেতরে এসে বলল, কি রে লাদেন, কার সাথে কথা বলিস? আমি ফোন কেটে দিয়ে বললাম, এই গ্রামের এক বন্ধু কল দিয়েছিল। আমাকে দেখে কেটে দিলি কেন? তোরে দেখে কাটবো না কার বল? আমার কাছে সবচেয়ে বড় হলো তুই, পরে অন্য কিছু। মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। আর যার সাথে মিথ্যা কথা বলি অন্তত তোর সাথে বলি না। এখন বল কি করিস? এই যা দেখছিস তাই করি। মিতু, তোর একটা কথা বলি। বল। আজকে তো আমাদের বাসার রাত, তাহলে কি? মিতু আমার কথা শুনে চোখ ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, তোর তো মতলব ভালো না, এমন মাইট দিব না সব কিছু ভুলে যাবি। 1 মাসের জন্য বিয়ে করেছি কি এমনি, তুই বল? আহারে, মনে হয় আপনি আমাকে 1 মাসের জন্য বিয়ে করে সব কিছু জয় করে ফেলেছেন। এটা তুই বুঝবি না। যদি বুঝতি তাহলে আর এই কথা বলতি না। তোর বাদ দে না এসব কথা, এখন শোন আমি কি বলি। বল। আমার আপু যাকে পছন্দ করতো তার সাথে বিয়ে হবে, আর এই বিয়ে হবে সামনের বছরে। তুই তো আপুকে চিনিস, ও যা বলে তাই হয়। বুঝছি। তবে কয়েকদিন পর খুব সুন্দর একটা সারপ্রাইজ পাবি তুই, এবং আমার থেকেও তুমি সবচেয়ে বেশি খুশি হবি এইটা শুনে। কেমন সারপ্রাইজ তুই আমার জন্য রাখলি? আমার তো শুনেই কেমন কেমন লাগছে। বল না একবার। বললে তো সব কিছু শেষ হয়ে যাবে, এই জন্য আর বলবো না। থাক, তোর আর কিছু বলতে হবে না। আচ্ছা লাদেন, আমি গেলাম, এখন গিয়ে একটু ঘুমাবো। আর আঙ্কেল আন্টি আসবে কখন? এই তো রাতের দিকে আসবে মনে হয়। আচ্ছা, আসলে আমাকে ডাক দিস। এই কথা বলে মিতু চলে গেল। যতই আমার মন খারাপ থাকুক না কেন, যদি মিতুর সাথে আমি কথা বলি আমার মন এমনিই ভালো হয়ে যায়।
জানি না ও আমাকে কি জাদু করেছে যে সবসময় আমি ওর কথাই চিন্তা করি। এখন আমার গেম খেলার সময় হয়ে গেছে, একটু গেম খেলি। গেম খেলতে খেলতে একদম রাত হয়ে গেল। কিছুক্ষণ আগে আপু আমাকে ডেকে বলে গেল বাবা মাকে যেন স্টেশন থেকে এগিয়ে নিয়ে আসে। ফোন বিছানোর পর রেখে রেডি হয়ে বাবা মাকে আনতে বের হয়ে গেলাম। আমি গিয়ে স্টেশনে দাঁড়াতেই ট্রেন এসে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আছি, হঠাৎ বাবা আমাকে ডাক দিল। লাদেন, এদিকে আয়। আমাকে দেখে আমার ছোট ভাই দৌড়ে আসতে লাগলো। যাক, বাবা মাকে নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আম্মু তো আমাকে প্রশ্ন করে মাথা খেয়ে ফেলছে, শুধু বলছে আমি কিভাবে কি করলাম, আমার কোনো বিপদ হবে না তো এইসব। বাবা মাকে নিয়ে বাসে চলে গেলাম। সব কিছু শেষ করে আমি আমার রুমে চলে গেলাম। ভাবলাম এখন একটা বাসা নিতে হবে। দুলাভাইয়ের বাসার পাশে একটা ফ্ল্যাট ফাঁকা পড়ে আছে, ভাবছি ওটা নিয়ে নিব। আর আমি কথা বলেও আসছি। খুব সকালে আমি ঘুম থেকে উঠে গেলাম। আজকে থেকে আমার কাজ শুরু। ঘুম থেকে উঠে রেডি হয়ে বাইরে গিয়ে দেখি বাবা সোফায় বসে আছে। বাবা আমাকে দেখে বলল, কী ব্যাপার বাবা? যাবি কখন লাদেন? এখনই কি বের হয়ে যাবি? কী ব্যাপার বাবা, আপনি ঘুমান নেই? এত সকালে বসে আছেন যে? এই তো কিছুক্ষণ আগে উঠলাম। আজকে জীবনের প্রথম কিছু করবি, তোরে কি একা একা ছাড়া যাবে? এই জন্য ভাবলাম আমিও উঠে পড়ি। মনে মনে বললাম, পৃথিবীতে সব কিছু যদিও মিথ্যা হয়, তবে বাবা মায়ের ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। আর পৃথিবীর সবাই হয়তো আমাদের খারাপ চাইতে পারে, তবে বাবা মা কখনো আমাদের খারাপ চাইতে পারে না। বাবাকে ভালোবাসি ঠিকই, কিন্তু হয়তো কখনো মুখ খুলে বলতে পারি না যে বাবা আমি তোমাকে ভালোবাসি। সকাল সকাল কাউকে ডেকে তো আর লাভ নেই, তাই বাবাকে নিয়েই কাজ শুরু করতে হবে। রেস্টুরেন্টে গিয়ে বাবা আর আমি কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দুলাভাই চলে আসলো। আর আজকে সারাদিন বাসায় যায় নাই, রেস্টুরেন্টের কাজ করেই সময় পার করে দিয়েছি। প্রথম দিনেই দুলাভাই আমাকে বলল, হাল ছেড়ে দিও না লাদেন, আমি কি বলেছিলাম মনে আছে তো? চাকরি নয় বরং ব্যবসা করো। আর আমার এই কথার উত্তর ধীরে ধীরে তুমি বুঝবে। এখন চলো বাসায় যাই, রাত তো অনেক হলো। বাবাকে আমি আরও অনেক আগেই বাসে পাঠিয়ে দিয়েছি। দুলাভাই আর আমি রেস্টুরেন্ট বন্ধ করে বাসার দিকে যেতে লাগলাম। রাস্তায় আমি বললাম, দুলাভাই পাশের বাসায় একটা ফ্ল্যাট খালি আছে, আপনি একটু কথা বলে দিলে ভালো হতো। কিন্তু তোমার আপু? দেখেন, আমি কিছু শুনতে চাই না। আর আমি তো দূরে কোথাও যাচ্ছি না আপনাদের ছেড়ে, এই জন্য পাশের বাসায় যাব বাবা মাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো রে। বাসায় গিয়ে গোসল করে টেবিলে গিয়ে বসলাম। সবাই একসাথে বসলো টেবিলে খাওয়ার জন্য। আপু আমাকে প্রশ্ন করলো, একদিনে কাজ করে এত বিজি হয়ে বাকি দিনগুলো কিভাবে যাবে রে? দেখ আপু, নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে তো কাজ করতেই হবে, এটা তুই বুঝবি না। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। তবে মিতুর সাথে আজকে আমার আর তেমন কথা হয় নাই, সময় তো পেলাম না ওর সাথে কথা বলার মতো। যাক, আজকে খুব পরিশ্রম করে আসছি, এখন একটু ঘুমানো যাক। বিছানায় শুয়েই ঘুমিয়ে গেলাম। সকাল হতে আবার রেস্টুরেন্ট, এইভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। মিতুর সাথে কথা হতো, তবে মাঝে মাঝে, এত বেশি কথা হতো না। আজকে একটু রাত করেই বাসায় আসলাম। বাসায় গিয়ে দেখি সবাই আমার জন্য টেবিলে অপেক্ষা করছে। আমি গিয়ে আম্মুর পাশে বসে গেলাম। আম্মু আমাকে বলল, এত রাত করে বাসায় আসবি না, আর যদি আসতে হয় তোর বাবাকে আগে ছাড়বি না, একসাথেই আসবি। আমি আচ্ছা বলে খেতে লাগলাম। হঠাৎ করে মিতু বলল, আপু, আপনার সাথে কিছু কথা ছিল, এখন কি বলবো? আপু বলল, বল। আপু, কালকে আমাকে চলে যেতে হবে, আর সামনে শুক্রবারে আমার বিয়ে, আপনারা সবাই যাবেন। আর একটা কথা আপু, আমি কিন্তু মিথ্যে কথা বলছি না, বাবা মা আমার জন্য ছেলে দেখেছেন। ছেলে নাকি আমাকে ছবিতে দেখেই পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের মুখের ওপর আমি কথা বলতে পারবো না। আর এই বিয়েতে আমিও রাজি। আমার আপু মনে হয় হাসবে আপনাকে নিতে, তাও আগে আপনাকে বলে দিলাম। মিতুর কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। মাত্রই খেতে বসেছিলাম, কিন্তু এখন আর খেতে পারছি না। খাবোই বা কী করে? মিতুর নাকি সামনের শুক্রবারে বিয়ে, আর আমি কিছু জানি না। ফোনটা বের করে অযথা কানে নিয়ে বললাম, রবিন বল, কি হয়েছে?
ও তোর খাবার ডেলিভারি লাগবে? আচ্ছা আমি বিষয়টা দেখব। কথা বলার একটা ভাব ধরে রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা লাগিয়ে ইচ্ছে মতো কান্না করতে লাগলাম। এটা আমি কি করলাম? নিজের মাথায় নিজেই কুড়াল দিলাম। মিতুকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওকে ছাড়া আমি কোনো মতেই থাকতে পারবো না। যে কোনো কিছুর বিনিময় হলেও ওকে আমার লাগবে। না, কোনোভাবেই আমার ভালো লাগছে না। মিতুকে আমার আটকাতে হবে, নইলে ও চলে যাবে। মিতু চলে গেলে আমি পাগল হয়ে যাব। ওকে ছাড়া আমি বাঁচবো না। আমি তাড়াতাড়ি লাদেন বাবা, দরজা খুলতো। আমি তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, আম্মা আপনি এখানে? দরজা খোলা গে। আম্মুর কথা শুনে আমি দরজা খুলে দিলাম। আম্মু খাবার নিয়ে এসে বলল, খাবার তো রেখে এলি, নে আগে খেয়ে নে। না আম্মু, ভালো লাগছে না, খাবো না আজকে। কেন, কি হয়েছে? তোর শরীর খারাপ কি? না এমনি ভালো লাগছে না। আর আমি দোকান থেকে টুকটাক কিছু খেয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, খাওয়ার দরকার নেই, এখন তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এখন মিতু রুমে গিয়ে কথা বলতে হবে। আম্মু এখানে থাকলে পারবো না। এই জন্য আমি আম্মাকে বললাম, থাক আম্মু তুমি গিয়ে ঘুমিয়ে যাও, এমনি অনেক রাত হয়ে গেছে। এমন বেশি বুঝিস কেন বল তো তুই? তোরে যেটা করতে বলছি তাই কর। কি আর করবো? আম্মুর মুখের উপর কথা বলা যাবে না। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠবি, তোর বাবা সকালে রেস্টুরেন্টে যাবে, তুই একটু দেরি করে যাবি। আচ্ছা ঠিক আছে আম্মু। কখন যে ঘুমিয়ে গেলাম বলতে পারি না। সকালে ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। রুম থেকে বের হতেই আপু আমাকে দেখে বলল, আজ দেরি করে রেস্টুরেন্টে যাবে? তোর দুলাভাই গিয়েছে বাবার সাথে, তুই মিতুকে টেনে দিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে আপু, মনে মনে বললাম। এই তো সুযোগ পেয়েছি, দেখি মিতুকে ভুলভাল কিছু বলে আটকাতে পারি কি না। আমি রুমে গিয়ে রেডি হলাম। দেখি মিতু আমাকে কখন ডাক দেয়। রুমে বসে আছি এই মুহূর্তে আপু এসে বলল, যা মিতুকে নিয়ে আয়। আমি রুম থেকে বের হতেই দেখি মিতু সব কিছু নিয়ে রেডি। আমি আর কিছু বললাম না, মিতুকে নিয়ে বাসা থেকে বের হলাম। রিক্সা ওঠার পর মিতু কোনো কথা বলল না, চুপচাপ বসে আছে। আমি নিজেই আগ বাড়িয়ে বললাম, মিতু তুই চলে গেলে আমি একা একা কীভাবে থাকবো? মিতু কোনো কথা বলে নাই, চুপচাপ বসে আছে। আমি আবার বললাম, মিতু তোর কি হয়েছে বল, আমার সাথে কথা বলিস না কেন? তোর কি আর বলবো তোরে বল, কাছের মানুষের হারানো যে কতটা কষ্টদায়ক এটা শুধু আমি বুঝি। তোর কোথায় যেতে হবে না, তুই থেকে যা, তোর যা কিছু লাগে সব কিছু আমি দিব। তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে জানিস। প্লিজ মিতু এইভাবে বলিস না, তুই থেকে যা। থেকে যাওয়ার মতো যদি অপশন থাকতো তাহলে থাকতাম, এক জায়গায় তো আর সারা জীবন থাকা যাবে না। আমি তোরে ছাড়া থাকতে পারবো না। প্লিজ মিতু, আমাকে তুই ফিরিয়ে দিস না। কেন আমাকে ছাড়া তুই থাকতে পারবি না? আমি তো জাস্ট তোর বন্ধু, এর বাহিরে কিছু না। মিতু আমি তোরে অনেক অনেক আবার ভালোবাসি বলতে গিয়ে আটকে গেলাম। আমার মুখ থেকে ভালোবাসি শব্দটা আর বের হলো না। তবে কি আমি আর মিতুকে পাবো না? স্টেশনের কাছাকাছি আসতেই মিতু রিক্সা থেকে নেমে বলল, তোরে খুব মিস করবো রে, ভালো থাকিস। আমি মিতুর হাত ধরে বললাম, তোর কাছে আমি জীবনেও কিছু চাইবো না, শুধু তুই থেকে যা। কোন আশা নিয়ে থেকে যাব তুই বল? আর একদিন না একদিন তোরে ছেড়ে যেতে তো হবেই। তবে আমি যেতে চেয়েছিলাম না, কিন্তু তুই ছেড়ে দিলি। মিতু আমার হাতটা ধরে একটা ঘড়ি হাতে পরিয়ে দিল আর আমাকে বলল, ভালো থাকিস রে, আমার জন্য তোর আর কারোর সাথে ঝগড়া করতে হবে না। এখন আর কেউ তোরে বিরক্ত করবে না। আর আমি জানি তুই কোনো মেয়ের সাথে কথা বলিস, কিন্তু আমি বললে বলিস বন্ধু, এই জন্য আজ থেকে তোরে কেউ কিচ্ছু বলবে না। আমি তোর কাছে সারা জীবনের জন্য থাকতে চেয়েছিলাম, কিন্তু তুই রাখতে পারলি না। ভয় পেয়ে কোনো দিন কোনো কিছু করতে পারবি না। আর তুই যে আমাকে রাখবি সেই সাহসটুকুও তোর নেই। যাই, আমার ট্রেন এসে গেছে। মিতু কথাগুলো বলার সময় কান্না করে দিল। আমি মিতুর হাত ছাড়তে চাই নাই, কিন্তু ও জোর করে ছাড়িয়ে চলে গেছে। মাথায় হাত দিয়ে স্টেশনে বসলাম। এটা আমি কি করলাম? মিতুকে হারিয়ে ফেললাম,
এখন আমি কি করব? আর ওকে ছাড়া আমি বাঁচবো কিভাবে? ভাবছিলাম মিতুকে ফিরিয়ে নিব, কিন্তু সেটাও পারলাম না। আজকে আমি আমার নিজের দোষে মিতুকে হারিয়ে ফেললাম। খুব করে আজকে কান্না করতে ইচ্ছে করছে। এটা আমি কি করলাম? মিতুকে আজকে অন্তত বলে দিতাম যে আমি ওকে ভালোবাসি। ফোনের শব্দে আমার হুঁশ ফিরল। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে দুলাভাই বলল, লাদেন, কোথায় তুমি? তাড়াতাড়ি রেস্টুরেন্টে আসো। জি দুলাভাই, আমি কিছুক্ষণের ভেতরেই চলে আসছি। এই কথা বলে আমি চোখের পানি মুছে স্টেশন থেকে বের হয়ে সামনে হাঁটতে লাগলাম। আজকে সারাটা দিনই রেস্টুরেন্টে কাটিয়ে দিলাম, তবে মনটা খুব খারাপ। মিতু আজকে চলে গেছে। আজকে আর বেশি রাত কাজ করে নাই। একটু আগে বাসায় চলে গেলাম। রুমে গিয়ে গোসল করে বিছানার ওপর বসতেই দেখি মিতু কল দিল, তাও আবার ভিডিও কল। আমি ভিডিও কল দেখে একটু খুশি হলাম। যাক, মিতু আমাকে মনে তো করেছে। আমি তো ভাবছিলাম এখান থেকে যাওয়ার পর ও আর আমাকে মনেই করবে না, কিন্তু না, আমার ধারণা ভুল। আমি ফোন রিসিভ করতেই দেখি মিতু আজকে লাল শাড়ি পরেছে আর ও খুব সুন্দর করে সেজেছে। মিতুকে আজকে মারাত্মক সুন্দরই লাগছে, একদম নতুন বউয়ের মতোই। মিতু কিছু বলার আগে আমি বললাম, আজকে তোরে যে কতটা সুন্দর লাগছে বলার বাইরে, একদম নতুন বউয়ের মতো। আমি তো তোরে দেখেই পাগল হয়ে গেছি। তোর বিয়ে তো শুক্রবারে, তাহলে আজকে আমার বিয়ে হলে তুই খুব খুশি হবি বুঝি? কেন? মিতুর প্রশ্ন শুনে মুহূর্তের ভেতরে আমার খুশি উড়ে চলে গেল। ওকে এখন আমি কি বলবো, বলার মতো আমার ভাষা নেই। মিতু আমার চুপ থাকা দেখে হাসি দিয়ে বলল, আমার কথা শুনে আবার চুপ হয়ে গেলি? তো আমি কি করবো তুই বল। লাদেন, আজকে তোরে একটা সত্যি কথা বলি। জানিস আমি কাকে ভালোবাসি? কখনো তো তোরে কিছু বলা হয় নাই। আমি নিজের জীবনের থেকেও সবচেয়ে বেশি তোরে ভালোবাসি, কিন্তু আমার কপালে ভালোবাসা নাই। মিতুর কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি কান্না করতে লাগলাম, কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা আসছে না। কি রে বোকা ছেলে, তুই কান্না করিস কেন? যাকে ভালোবাসি তাকে কখনো বলতে পারি নাই যে তাকে ভালোবাসি। আপুর মান সম্মান যাবে দেখে বলে নাই। আমার মতো খারাপ ছেলে হয়তো এই পৃথিবীতে নেই। আমি তোরে বলেছিলাম না, যদি তুই রাখার মতো কিছু একটা করতে আমি থেকে যেতাম। শুধু একবার বলতি, মিতু আমি তোরে অনেক অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে তুই যাস না, তাহলে আমি থেকে যেতাম। কিন্তু তুই বলতেও পারিস না। কেন বল? ভালোবাসা কি অপরাধ? তুই জানিস আমি তোরে ভালোবাসি, তারপরেও তুই কিছু বলিস নাই। কেন লাদেন, কেন? মিতু, আমাকে তুই মাফ করে দে। মিতু চোখের পানি মুছে বলল, মাফ আবার? আজকের পর থেকে তুই হয়তো আর কখনো আমাকে দেখতে পাবি না। এই জীবনে তো আমি আর তোরে পেলাম না, কিন্তু তোর বউ অন্য কেউ হবে, এটা আমি বেঁচে থেকে দেখতে পারবো না। আর আমি যে অন্য কারোর বউ হতে পারবো না, এই জীবনে আমি প্রতিজ্ঞা করেছি অন্য কারোর বউ হব না। আমি শুধু তোর বউ হতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না। কি করব বল? নিজেকে মারাতে পারি না যে। মিতু চল না আমরা পালিয়ে যাই। পালিয়ে গিয়ে কি করব? মাত্র তুই একটা রেস্টুরেন্ট কিনলি, এখন আবার আমাকে নিয়ে যাবি? পারবি না আমি জানি। মিতু, আমি রেডি হয়ে আসছি, তুই রেডি থাকিস। আমি এখন বুঝতে পারছি আমি তোরে ছাড়া থাকতে পারবো না। না থাক, তার দরকার নেই, আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। মানে তুই কি করবি এখন? জানিস লাদেন, মাঝে মাঝে আমরা যা চাই তা আমাদের হাতের নাগালের বাহিরে। তোরে পাবো না জেনেও আমি তোরে ভালোবাসি, কিন্তু ওই কথায় আছে না, একতরফা ভালোবাসা কখনো টিকে না। কে বলছে একতরফা? আমি তোরে ছাড়া বাঁচবো না। প্লিজ মিতু, তুই ফিরে আয়। তোর পা ধরে বলছি, আমি অনেক ভালোবাসি যে আমি তোরে। ভালোবাসি বলেই কি আর ভালোবাসা হয়ে যায়? ওই যে একটা গান আছে না, তুমি থাকো জমিনে আর আমি আসমানে, এত বেশি দূরত্বে পীড়িত হয় কেমনে, আমাদেরও তাই রে।
আমার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে। কান্না করিস না লাদেন, সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো আমাকে নিজেই বলতি যখন আমি কান্না করতাম তখন আমাকে সাহস দিতি, কিন্তু আজকে তোর চোখে পানি, এটা দেখে খুব খারাপ লাগছে। মিতু, তোর কি এই বিয়েতে মত আছে? মত যদি থাকতো তাহলে দরজা বন্ধ করে এই রাতে বসেছে তোর জন্য এইভাবে বসে থাকতাম না। আর এই দেখ, হাতে কি সুন্দর একটা বিষের বোতল। এই জীবনে তো তোরে পাবো না, পরকালে হয়তো তোরে পাবো। আমি একটু জোরে চিৎকার দিয়ে বললাম, আমার কসম লাগে মিতু, তুই এটা করিস না। আমি তোরে তুলে নিয়ে যাব, তাও এই বিয়ে আমি হতে দিব না। প্লিজ তুই এটা করিস না। এটাই আমার কপালে লেখা ছিল, আত্মহত্যা করা মহা পাপ জানি, কিন্তু কি করব, যাকে ভালোবাসি তাকেই পাবো না। ভালো থাকিস লাদেন। মিতু প্লিজ প্লিজ, তুই এমন করিস না। তুই মরে গেলে আমি থাকতে পারবো না। মৃত্যু বিষের বোতলে বিষ খেয়ে বলল, পারবি অবশ্যই, কয়েকদিন পর এমনিই অভ্যাস হয়ে যাবে। আর আমাকে এখন আর কেউ বাঁচাতে পারবে না, আমি ভিতর থেকে দরজায় তালা লাগিয়ে দিয়েছি। মিতু ফোন নিচে ফেলে গলায় হাত দিয়ে বলল, লাদেন, আমার খুব কষ্ট হচ্ছে রে, মাফ করে দিস আমাকে, খুব খুব ভালোবাসি তোরে। আমি মারা যাওয়ার আগে পর্যন্ত তুই আমার সাথে কথা বল, কিছুটা হলেও শান্তি আমি পাবো। আমি ফোন হাতে নিয়ে কান্না করতে করতে আপুর রুমে চলে গেলাম। আপুর সামনে গিয়ে আপুর পা ধরে বললাম, আপু তুই আমার মৃত্যুকে বাঁচা প্লিজ, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ও আজকে বিষ খেয়েছে, তোর পা ধরে বলছি প্লিজ আপু। দুলাফা একবার আমার ফোনের দিকে তাকিয়ে দৌড়ে বাইরে যেতে লাগলো। আপু চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। ওপাশ থেকে মিতু বলছে, কেন সবাইকে বললি আমাকে আর কেউ বাঁচাতে পারবে না? জানিস, সব শেষে একটা লাইন খুব মনে পড়ে, ভালোবাসা আছে বলেই আজও আমি তোমাকে ভালোবাসি, তুমি আছো বলেই আজও আমি বেঁচে আছি। এই পর্যন্ত শোনা গেল, আর কোনো কিছু শোনা গেল না। আমি ফোনটা দূরে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসলাম। আপু দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে, মুখ দিয়ে আর কোনো কথা বের হচ্ছে না। আমি এখন কি করব? মৃত্যুকে ছাড়া আমি কি নিয়ে বাঁচব? যাকে এক নজর দেখার জন্য সব কিছু করতে পর্যন্ত রাজি ছিলাম, আজকে কিনা সে নাই। ও মারা গেলে আমি কি নিজেকে ক্ষমা করতে পারবো? আজকে সব কিছু হচ্ছে আমার জন্য। মিতুকে যদি একটাবার বলতাম, মিতু তুই আমার 1 মাসের বউ হলে এখন আমি তোর সারা জীবনের জন্য বউ করতে চাই, তাহলে ও আর যেত না। আমি কি এত বড় ভুল করতে পারলাম? আর কত কান্না করব? ভালোবাসার মানুষকেই পেলাম না। আজকে চোখের সামনেও বিষ খেয়েছে, আর আমি এখানে বসে আছি। আপুর রুমের টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা হাতে নিলাম। মরলে দুইজন একসাথে মরবো, আর বাঁচলে দুইজন একসাথে। আমাকে রেখে মিতু কেন মারা যাবে? পাগলি মেয়ে, আমি কি ওকে ছাড়া বাঁচতে পারবো? এখন তো আমার কেউ মরতে হবে। ভালোবাসি না ওকে আমি। মিতুর কথা বলতে লাগলাম আর বাম হাতটা ছুরি দিয়ে টানতে লাগলাম। হাত থেকে অবরত রক্ত বের হচ্ছে, আর আমি হাসতে হাসতে বলছি, যেখানে মিতু আছে সেখানে আমি আছি। ও একা একা আমাকে ছাড়া বাঁচতে পারবে না, ওর কাছে তো আমাকেও যেতে হবে। হঠাৎ করে আমার ফোনটা বাজতে লাগলো। ফোনটা হাতে নিয়ে রিসিভ করতেই ওপাশ থেকে পাখি বলল। আমি হাসি দিয়ে বললাম, আপনি কি কিছু জানেন? মিতু নাকি বিষ খেয়েছে, আর ও নাকি ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। আমি হাসি দিয়ে বললাম, ওকে ছাড়া আমি কিভাবে থাকি বলো? আমি তো ওর কাছে যাওয়ার জন্য পুরো হাতের রক কেটে দিয়েছি। কিছুক্ষণ পর রক্ত শূন্যতায় এমনি আমিও মারা যাব। আপনি এটা কি করলেন? প্লিজ এমন পাগলামি করবেন না। আমি ফোনটা পাশে ফেলে দিয়ে বললাম, আমাকে এখন কেউ আর বিরক্ত করবে না, আমি এখন মৃত্যুর কাছে যাব। হঠাৎ করে আপু রুমে ঢুকে আমার হাতের রক্ত দেখে জোরে একটা চিৎকার দিয়ে বলল, লাদিম, এটা তুই কি করলি? কেন এমনটা করলি?
আমি আবার কি করলাম বল আপু? যাকে ভালোবাসি সে যদি আমার জন্য বিষ খেতে পারে, আমি কি তার জন্য এতটুকু করতে পারবো না? আপু যে আমার কাছে আসবে তখন আমি গলায় ছুরি ধরে বললাম, একটু পরে এমনি রক্ত শূন্যতায় মারা যাব। আর এখন যদি আমাকে বাঁচাতে চাস তাহলে নিজের গলা নিজেই কেটে মারা যাব। আপু কান্না করতে করতে নিচে বসে বল। এই আমি কি করলাম? আজ 2টা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আপুর কান্না শুনে বাবা মা সহ দুলাভাই রুমে চলে আসলো। আম্মু কান্না করে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কেন করলি এমন? মিতুকে ভালোবাসি আম্মু, কিন্তু কখনো বলতে পারি না এই আপুর ভয়ে আজকেও আমার জন্য বিষ খেয়েছে। যেখানে ও থাকবে না সেখানে আমি থেকে কি করব বলো? দুলাভাইয়ের বাবা আমাকে ধরে হাসপাতালের দিকে যেতে লাগলো। আমি দুলাভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমাকে হাসপাতালে নিয়ে কি করবেন? হাত কাটার জন্য যদিও বেঁচে যাব, কিন্তু মিতু যখন বিষ খেয়েছিল তখন 5টা ঘুমের ট্যাবলেট একসাথে খেয়েছি। বাঁচার কোনো সম্ভাবনা নেই দুলাভাই। আমার বাবা মাকে একটু দেখে রাখবেন, আমি ছাড়া ওদের কেউ নেই। দুলাভাই কান্না করতে করতে বলল, সেদিন আমি তোমাকে বলেছিলাম যদি আজকে একবার এই কথা বলতে তো আমি কি বিষয়টা দেখতাম না। আজকে দুইজন সিদ্ধান্ত করেই সবকিছু শেষ করে দিলি। এছাড়া কিচ্ছু করার নেই। আমার মৃত্যু যদি কোনোভাবে বেঁচে যায় তো বলবেন যেন ও একটা বিয়ে করে নেয় আর আমাকে যেন মাফ করে দেয়। আমি ওর জন্য কিচ্ছু করতে পারলাম না। খুব খারাপ একটা ছেলে আমি, সব কিছু শেষ করে দিয়েছি আমি। আজকে আমার জন্য বিষ খেয়েছে, নিজেকে কিভাবে ক্ষমা করব বলেন দুলাভাই? আপু বলছে। ভাই তুই চোখ খুলে রাখ, তোর কিছু হবে না। আমি আপুর হাত ধরে বললাম, ভালোবাসি আপু তোরে খুব, কিন্তু তোর সাথে খারাপ কিছু হবে এটা আমি চাই না। এই জন্য মিতুকে হারালাম। অনেক অনেক ভালোবাসি আপু তোরে। এই কথা বলে আপুর হাত ধরে ঘুমিয়ে গেলাম। জানি না এটা কোন ঘুম হতে পারে, হয়তো জীবনের শেষ ঘুম হতেও পারে। তবে চোখ বন্ধ হওয়ার আগে একটা কথা কানে আসলো যে মিতুকে আর বাঁচানো সম্ভব না। আমি মুচকে হাসি দিয়ে বললাম, শেষ কথাটুকু মিতুকে বলা হয় নাই যে আমি ওরে অনেক অনেক ভালোবাসি। দেখতে দেখতে আমার চোখ বন্ধ হয়ে গেল। আমি আর কিছু বলতে পারি নাই। যখন আমার চোখ খোলার মতো শক্তি এলো তখন তাকিয়ে দেখি আপু আমার পাশে বসে আছে আর আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। জানলা দিয়ে সূর্যের আলো মুখে পড়ছে, তার মানে এখন সকাল হয়ে গেছে। আমার জ্ঞান ফিরতেই আপু বলল, এখন তোর কেমন লাগছে? আমি আপুর দিকে তাকিয়ে বললাম, কেন এমন করলি? আমি তো বাঁচতে চাই না। দিব একটা মাথা, খালি উল্টাপাল্টা কথা বলিস। কখন থেকে তুই এখানে? রাতে কিছুক্ষণ ছিলাম। এখন বল আর কি করতে যাবি? বাবা মা কোথায়? বাসায় চলে গেলে। আপু মিতু? থাক থাক ভাই সাহেব, আপনাকে আর কিছু করতে হবে না। বড় বড় কাজ করে আবার আমাদের কিছু বলবেন না। আর মিতু সুস্থ আছে। আপুর কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, মন খারাপ করছিস কি? না রে আপু, মন খারাপ করার কি আছে? অপরাধ করছি আমি। তোর কাছে আমি জীবনেও আর কিছু চাইবো না। আমাকে মিতুর কাছে নিয়ে যাবে? তো দুলাভাই কল দিয়েছে, সবাই আসলে যাব আমরা। মাফ করে দিস আমাকে। কবে থেকে মিতুর সাথে এসব চলছে? বিশ্বাস কর আপু, ওকে আমি এসব কথা কখনোই বলি নাই। তোর একটা মান সম্মান আছে না? মান সম্মান যদি চিন্তা করতি তাহলে আজকে আর অসম্মান করতি না। মাফ করে দে না আপু, ভুল করে ফেলেছি আমি। থাক, আর মাপ চাইতে হবে না। মিতু কেমন আছে আপু? এই মোটামুটি সুস্থ আছে। কিছুক্ষণ পরে সবাই হাসপাতালে চলে আসলো। সবাই মিলে আমাকে প্রশ্ন করলো কেন আমি এমন করলাম। আমি এবার সাহস রেখেই বলে দিলাম যে মিতুর জন্য আমি এমন করেছি। কি আর করবে, ভুল যেহেতু করেছি ভুল তো সংশোধন করতে হবে। আর মিতুকে নাকি কিছুক্ষণ আগে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। সবাই মিলে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় অনেক বেলাই হয়ে গেল। তবে ডাক্তার আমাকে বলল আমি যেন বাম হাত যাতে না নাড়াই। মিতুদের বাড়ির সামনে গিয়ে দেখি সব কিছু একদম নীরব। মিতুর বোন আমাদের দেখিয়ে এগিয়ে আসলো। আমার দিকে রাগী চোখে একবার তাকিয়ে আপুকে বলল, তুই তো সব জানতি, তাহলে বললি না কেন? সবাই মিলে ভেতরে গেল, কিন্তু আমি গেলাম না। আমি বাহিরে দাঁড়িয়ে আছি। আপু আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি মিতুর সামনে এইভাবে যেতে পারবো না। ওর সামনে গিয়ে আমি কি জবাব দিব?
মিতুর বোন আমার হাত ধরে বলল, সবকিছু তো নিজেরা নিজেরা করে ফেললেন, এখন ভেতরে যেতে পারবেন না? দুইজন তো আজকে কারোর কথা না শুনে মরতে চলে যাচ্ছিলেন, একবার তো এটা চিন্তা করলেন না দুইটা পরিবারের কি হবে? আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি বলবো এখন? কথা বলার মতো ভাষা আমার নেই। আমি কথা বলছি না দেখে মিতুর বোন বলল, থাক, এখন এসব কথা বাদ দিই। কাজী ভেতরে বসে আছে, চলেন সাহেব, আর আপনাদের আত্মহত্যা করতে হবে না। কাজীর কথা শুনে আমি একটু খুশি হলাম। আপুর সাথে ভেতরে চলে গেলাম। মিতু বিছানায় শুয়ে আছে। ওর অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতে লাগলো। তারপরেও মিতু আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। যাক, এখন সবাই রাজি। সবাই বললো আমার সাথে যেন মিতুর বিয়ে হয়। যাক, ভালোই হলো, সব কিছু ভালোই হয়ে গেলে। আর কিছুক্ষণের ভেতরে মিতু আর আমার বিয়েও হয়ে গেল। বিয়ে হবার পর আপু বলল, লাদেম, আমাদের যেতে হবে। রেস্টুরেন্টে এভাবে রেখে আসছি। আর তোর দুলাভাই আজকে বিকালে চলে যাবে। তুই মিতুকে নিয়ে সময় মতো চলে আসবি। এই কথা বলে সবাই বাইরে চলে গেল। যাওয়ার আগে আপু বলল, দরজা লাগিয়ে দিয়ে কথা বলেন। আর দেখি আবার দুজন যুক্তি করে মরতে বসবে না। এখন তো আমরা আপনাদের কথা মতো বিয়ে দিয়েছি। এই কথা বলে সবাই চলে গেল। আমি উঠে দরজা লাগিয়ে মিতুর পাশে বসলাম। মিতুর মাথায় হাত দিয়ে বললাম, কেন এমন করলি? এছাড়া কি করার ছিল আমার, বল? এখন কিন্তু আমি আপনার সত্যি সত্যি স্বামী। তুই করে বললেন কেন? মিতু কিছু বলে নাই, কান্না করে আমার একটা হাত জড়িয়ে ধরে বলল, আমি তো এটাই চেয়েছিলাম, এই জীবনে যাতে আপনাকে আমি পাই। বিশ্বাস কর লাদেন, তোরে ছাড়া আমি থাকতে পারবো না। আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। মিতুর কপালে চুমু দিয়ে বললাম, পাগলি মেয়ে, আমাকে যদি আগে বলতি তাহলে আজকে আর এসব হতো না। হাতটা এভাবে কাটলি কেন? আমার হাত আমি কেটেছি, তাতে কার কি? হয়েছে স্যার, আর কিছু বলতে হবে না। এখন একটু আমার পাশে বসেন। মিতু আমার হাত ধরে ওর পাশে শুয়ে দিয়ে আমার বুকের উপর শুয়ে বলল, আমি কি কারোর কাছে কিছু চেয়েছিলাম? কারোর কাছে কিচ্ছু পর্যন্ত চাই নাই। আমি তো এই এক জীবনে তোরে চেয়েছিলাম। মিতু প্লিজ, এখন তুই কান্না করিস না। আমি আর যাবো না তোরে ছেড়ে। আমি না হয় আজকে বেঁচে গেলাম, যদি আজকে তোর কিছু হয়ে যেত। একবার আমার কথা চিন্তা করলি না? যেখানে তুই থাকবি না সেখানে আমি বেঁচে থেকে কি করব? এত ভালোবাসিস আমাকে, আগে বললি না কেন? ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায়? তুই বুঝিস না কেন? বুঝি বলেই তো আজকে আমাদের এই অবস্থা। বাদ দেন ম্যাডাম, কিছু কি খেয়েছেন? না, এখনো কিছু খাই নাই। তুই শুয়ে থাক, আমি গোসল করে খাবার নিয়ে আসছি। মিতু, এখন তো তুই আমার বউ, তুমি করে বল। সময় লাগবে বলতে, তবে চিন্তা করিস না, সব কিছু হয়ে যাবে। মিতু উঠে গোসল করতে চলে গেল। আমি বিছানায় শুয়ে আছি, মনে মনে বললাম, সত্যি মিতুর সাহস আছে বলতে হবে। আজকেও যদি এমন কিছু না করতো তাহলে তো ওকে আমি পেতাম না। আনমনে এসব চিন্তা করছি। কিছুক্ষণ পর মিতু খাবার নিয়ে রুমে ঢুকলো। আমাকে উঠতে বলে বলল, নে আগে খেয়ে নে। আমি তো আর হাত দিয়ে খাইনি, মিতুই খাইয়ে দিল। খাবার শেষ করে রুমে বসে আছি আর মিতু ভেতরে চলে গেল। হঠাৎ করে দরজা ঠেলে পাখি ভেতরে ঢুকে বলল, কি অবস্থা মিস্টার লাদেন? এই তো মোটামুটি ভালো, তোমার? ভালো আর থাকি কই, আমি আগে কিছুটা আন্দাজ করে নিয়েছিলাম যে মিতুকে আপনি ভালোবাসেন, কিন্তু কখনো প্রকাশ করেন নাই। এমন করে লাভ কি হলো? আজকে তো দুজনেই মরতে বসেছিলেন। এটা তুমি বুঝবে না, তোমার এখনো বোঝার বয়স হয়নি। থাক থাক, আমাকে আর আপনার কিছু বোঝাতে হবে না, আমি সব কিছু বুঝি। বুঝতে ভালো, এখন বলো তোমার কি খবর? এই তো দুলাভাই, অনেক অনেক ভালো। পাখির মুখে দুলাভাই ডাক শুনে বললাম, এখন বর্তমানে দুলাভাই ডেকে লাভ নেই, কয়েকদিন যাক পরে বলিও। পাখির সাথে কিছুক্ষণ কথা বলার পর ও চলে গেল। পাখি যেতেই মিতু ভেতরে এসে বলল, কি বলে গেল পাখি? এই বলল যে আমি তোমাকে যেন আর কোনো কষ্ট না দিই, সবসময় যেন আদর করি। থাক, আর মিথ্যে কথা বলার দরকার নেই। তোমার হাতের অবস্থা এখন কেমন? এই তো মনে হচ্ছে কিছুটা ঠিক আছে। জানি তো কতটা ঠিক আছে। মিতু, এখানে বসো তো।
মিতু বিছানার উপর বসতেই আমি ওর কোলে শুয়ে পড়লাম। মিতু শোন না, বলেন গো। ভুল তো করেই ফেলছি। আমার ভুলের জন্য সবাই শাস্তি পাবে কেন? জানো তো দুলাভাই আমাকে কতটা সাহায্য করেছে। বাবাও এত কিছু বোঝে না, এই জন্য রেস্টুরেন্টে যেতে তো আমাকে অবশ্যই হবে। মিতু আমার কপালে হাত দিয়ে বলল, আজকে রাতটা থাকি, সকালে চলে যাব। একদিনে কিছু হবে না, আমি আপুকে বলে দিবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে সকালে যেতে হবে কিন্তু। আমি কখনো ভাবি নাই এত তাড়াতাড়ি আমি তোমাকে পেয়ে যাব। এই কথায় আছে না, সব কিছুই কপাল। যাকে এতটা ভালোবাসি তাকে কখনো বলা হয় নাই যে আমি তাকে ভালোবাসি। থাক, এসব কথা এখন বাদ দাও। যা হয়ে গেছে তো হয়ে গেছে। আমি আর রুম থেকে বের হয় নাই। মিতুই আমাকে রুম থেকে বের হতে দেয় নাই। রাতে বিছানায় শুয়ে আছি, কিছুক্ষণ পর মিতু আমার পাশেই শুয়ে বলল, কি করেন সাহেব? কি করব তুমি বলো, তোমাকে ছাড়া এখন আর ভালো লাগে না। মিতু আমাকে জড়িয়ে ধরে বলল। সত্যি? আমি এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে বললাম, তাহলে কি আমি তোমাকে মিথ্যে কথা বলছি? আমার জামাইটা। এইভাবে আকর্ষণ করবে না তুমি, তো এমনি শরীর খারাপ। আচ্ছা বাবা, সরি। বউ তো তোমার, আগে সুস্থ হও, পরে সব কিছু হবে। আর আমি তো আছি, আমাকে তো আর কেউ নিয়ে যাচ্ছে না। মিতু আমার বুকের ওপর জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। আমি মনে মনে বললাম, মানুষের একটা কথার আমি প্রমাণ পেলাম যে ভালোবাসা যদি খাঁটি হয় তাহলে সেই ভালোবাসা কখনো বিফলে যায় না। আজকে আমি তার এই প্রমাণ পেলাম। মিতুকে জড়িয়ে ধরে আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মিতু এখনও ঘুমোচ্ছে। আমি ওকে কোনো মতে ছাড়িয়ে উঠে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই দেখি আপু বাইরে দাঁড়িয়ে আছে। মিতুর বোন আমাকে দেখে বলল, এমনি কি ব্যাপার জামাই সাহেব, এত তাড়াতাড়ি উঠে গেলেন যে? এমনি আপু একটা কথা বলার ছিল। বলেন। আমাকে এখন আবার যেতে হবে। বোঝেন তো, নতুন রেস্টুরেন্ট আছে আমার, এর মাঝে বাবা সব কিছু দেখতে পারবে না। আমাকে বললে কি হবে, বাবা মাকে গিয়ে বলেন। প্লিজ আপু, একটা ব্যবস্থা করে দেন না। মিতু কি যাবে? ও একটু অসুস্থ, সুস্থ হোক পরে যাবে। আপু পেছনে একবার তাকিয়ে আমাকে বলল, মিতু এখানে কখন থেকে দাঁড়িয়েছিল? কি মিতু আসছিল? হ্যাঁ যাও, ওকে বলে দেখ কি বলে। আমি আপুর কথা শুনে রুমে চলে গেলাম। গিয়ে দেখি মিতু মুখ কালো করে বসে আছে। আমি ওর সামনে বসে বললাম, কি ব্যাপার ম্যাডাম, মন খারাপ? মন খারাপ থাকবে না কেন? আপনি আমাকে রেখে চলে যেতে চাচ্ছেন কেন? আগেরবার আমাকে ঘুমে রেখে চলে গিয়েছিলেন, আর এখন? এই যে বাবা, কানে ধরলাম, আর ভুল হবে না, মাফ করে দেন আমাকে। সত্যি তো আর ভুল হবে না? না। আচ্ছা, আমি সব কিছু রেডি করছি। বাবা মাকে আমি বোঝাবো, আপনার কিচ্ছু বলতে হবে না। লাভ ইউ আমার বউটা। হয়েছে, এখন আপনিও রেডি হয়ে যান। মিতুর বাবা মাকে বলাতে একটু সহজ হয়ে গেল বিষয়টা। রেডি হয়ে বাসা থেকে বের হবার পর আপু আমার হাত চেপে ধরে বলল, একটা মাত্র ছোট বোন আমার, ও সব কিছু বাদ দিয়ে তোমার হাত ধরেছে, তাই আমি বলি ওকে তুমি। আমি আপুকে আটকে দিয়ে বললাম, থাক আপু, আর বলতে হবে না। একটা কথা বুঝে নেন, মিতু যেদিন কোথাও হারিয়ে যাবে এর পরের দিন আমাকে আর পাবেন না। শুধু এই পর্যন্ত বলবো, যাকে ভালোবাসি তাকে ছাড়া কি আমি থাকতে পারবো? আপু হাসি দিয়ে বলল, কিছু হলে কিন্তু তোমার বোনকে তুলে নিয়ে আসবো, মনে রেখো। আপনার বেস্ট ফ্রেন্ড আপনি তুলে আনবেন, এতে কার কি? দুলা ভাই, আমি আসবো কি? ও পাখি, তুমি যাবে আমাদের বাসায়? পাখি হাসি দিয়ে বলল, আগে যদি বলতেন তাহলে যেতাম, এখন তো আর যাওয়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, শোনো, কয়েকদিন পর আমি আবার আসবো, তখন যাবে কিন্তু। আচ্ছা দুলা ভাই। সবাইকে বিদায় দিয়ে ট্রেনে উঠে গেলাম। যেতে যেতে প্রায় অনেকটাই বেলা হয়ে গেল। একটা রিক্সা নিয়ে রেস্টুরেন্টে দিকে যেতে লাগলাম। হঠাৎ করে রাসেল পথ আটকে দাঁড়ালো। মিতু তো ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, তুমি কিন্তু এখন কোনো ঝগড়া করবে না, এমনি তোমার একটা হাতে সমস্যা। রাসেল মিতুকে ভাবি বলে বলল, ভয় পাবেন না ভাবি, আপনাদের রেস্টুরেন্টে গিয়েছিলাম আমি, ভাইয়া আমাকে সব কিছু বলেছেন। আর আমার কিন্তু বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আসবেন কিন্তু, আপনাদের দুজনকে খুব সুন্দর মানিয়েছে। রাসেলকে ধন্যবাদ দিয়ে চলে যেতে লাগলাম। আমি রেস্টুরেন্টে গিয়ে মিতুকে বললাম, তুমি চলে যাও, আমি গিয়ে আমার কাজ করি। মিতু আচ্ছা বলে বলল। তাড়াতাড়ি আসবেন কিন্তু, এমনি আপনার শরীর খারাপ।
আচ্ছা ঠিক আছে। আমি মিতুকে বিদায় দিয়ে রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের কাজ শেষ করতে করতে অনেক রাত হয়ে গেল। বাবাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি এখন। বাসার ভেতরে যেতেই দেখি সবাই বসে আড্ডা দিচ্ছে। আপুকে বললাম, দোলাভাই কি চলে গেছে? আপু বলল, বিকালে চলে গেলে। আমি হাত পা ধুয়ে খেতে বসলাম। খাওয়া শেষ করে রুমে চলে গেলাম। মিতু আমার শার্ট খুলে বলল, এই গরমের মাঝে এটা পরে আছেন কেন? গরম লাগছে না বুঝি? হয়েছে ম্যাডাম এখন। মিতু শোন না, বলো। কিছু একটা চাই তোমার কাছে আমি। মিতু আমার গালে চুমু দিয়ে বলল, পাগল জামাই, কোনো কিছু কি চাইতে হয়? আমি আপনার বউ, আপনাকে ভালোবাসা তো আমার দায়িত্ব। আমি বিছানায় শুয়ে মিতুকে এক হাত দিয়ে চড়িয়ে ধরলাম। ধীরে ধীরে লাইট বন্ধ করে দিলাম। বিয়ে তো করলাম, বাসর রাতটা সেরে ফেলি, কি বলেন? আর এইভাবেই একটা গল্প ভালোবাসার মাঝে শেষ হয়ে গেল। গল্পটা এখানেই টানলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো গল্পে কথা হবে।